Hello everyone, Assalamu alaikum. This is Naim. I hope you are keeping well. I am also pretty well by the grace of Almighty Allah. Firstly, I would like to thank my honorable teacher Aisal Hasif sir and Saiful Saif sir for giving me a big opportunity and also welcome to my lovely audience. দূরে কিংবা কাছে শহর কিংবা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে যে যেখান থেকে আজকে লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাচ্ছেন, ফার্স্টে কমেন্টের মাধ্যমে যে জিনিসটা ক্লিয়ার করবেন সেটা হচ্ছে আজকে লাইভ ক্লাসের সাউন্ড প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার পিছনে যে বোর্ডটা রাখা আছে বোর্ডটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা দ্রুত একটু হচ্ছে জানাই দিবেন যে আমার লাইভ ক্লাসের সাউন্ড প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার পিছনে রাখা যে বোর্ডটা রয়েছে বোর্ডটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। আর আপনারা কে কোন জায়গা থেকে বাংলাদেশের যুক্ত আছেন, যেখান থেকেই যুক্ত থাকেন, দেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম এবং অফলাইন প্ল্যাটফর্ম নিউরন নার্সিং কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে শুভ সন্ধ্যা, মানে সন্ধ্যাটা আসলে পার হয়ে গিয়েছে, শুভরাত্রি। আপনারা জানেন যে আমাদের সারা বাংলাদেশে 56+ অফলাইন ব্রাঞ্চ রয়েছে এবং অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। যারা বাসায় বসে আপনার এডমিশন প্রস্তুতি অথবা চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের অনলাইনের যে কোনো ব্যাচে ভর্তি হতে পারেন, সেটা জব, সেটা এডমিশন অথবা লাইসেন্স, সবগুলোরই কিন্তু হচ্ছে আমাদের পেইড কোর্স আছে। যারা সেকেন্ড টাইম বাসায় বসে প্রস্তুতি নিচ্ছ কিন্তু প্রস্তুতি যাত্রাটা গোছানো হচ্ছে না, তারা অবশ্যই নিউরন অনলাইন পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবা, যেখানে 155টা লাইভ ক্লাস, 155টা ক্লাস টেস্ট এক্সাম এবং পরীক্ষায় আসার মতো 100 মার্কের শেষে গিয়ে 50টা মডেল টেস্ট পরীক্ষা থাকবে। সকল প্রকার বৈশিষ্ট্য এখান থেকে ফ্রিতে তোমাকে প্রোভাইড করা হবে, এর বাইরে কিচ্ছু করতে হবে না। তার মানে যারা বাসায় বসে প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই নিউরনের অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হয়ে তারপরে প্রস্তুতি নেওয়া শুরু করো। সবাই একটু দ্রুত জানাই দিই, আজকে কিন্তু ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমরা শেষ করব, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন মাস্ট বি থাকবে একেবারে 100%। যে কোনো পরীক্ষায়, সেটা চাকরি পরীক্ষা হোক, সেটা হচ্ছে এডমিশন পরীক্ষা, ভার্সিটি থেকে শুরু করে যেখানে আপনি পরীক্ষা দেবেন, ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন থাকবে না, এটা হতেই পারে না। বিগত সালের যত প্রশ্ন আপনি অ্যানালাইসিস করবেন আপনি দেখবেন এখান থেকে প্রশ্ন ছিল এবং এবছরও প্রত্যেকটা পরীক্ষায়, এডমিশন পরীক্ষায় ভয়েস চেঞ্জ থেকে এসেছে। আপনি শুধুমাত্র আজকে একটা ক্লাস করবেন, এই ক্লাস করার পরে আপনি যদি বিসিএস এর প্রশ্ন ব্যাংকটাও হাতে নেন এবং সেখানের প্রশ্নগুলো ভয়েস চেঞ্জ থেকে যেগুলো এসেছে সেগুলো সমাধান করতে চান, আমার মনে হয় আপনি নিমিষেই সমাধান করে ফেলতে পারবেন। ক্লাসটা অবশ্যই নিজেদের আইডিগুলোতে শেয়ার করে তারপরে শেয়ার ডান লিখবা, তোমরা যারা যারাই আছো এবং তোমাদের যেসব ফ্রেন্ডরা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চাচ্ছে, ভর্তি প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে অবশ্যই ক্লাসের নিচে তোমরা মেনশন করে জানাই দিবা এবং অবশ্যই তোমরা হাইলাইটস করে দিবা। যেমন তোমরা যখনই @@ চাপ দিবা তখনই দেখবা হাইলাইটস আসবে, ওইখানে হচ্ছে হাইলাইটসটা করে দিলে তোমাদের যারা আছে তারা সবাই কিন্তু পেয়ে যাবে ক্লাসটা, ঠিক আছে? আমি একটু শেয়ার করে দিচ্ছি। এরপরে আমরা গুরুত্বপূর্ণ আজকের যে হচ্ছে টপিক্সটা আছে সেই টপিক্সের ক্লাসে চলে যাব। আর তোমরা যারাই হচ্ছে ক্লাসটা শেয়ার করো নাই অবশ্যই নিজেদের আইডিগুলোতে একটু শেয়ার করবা। আমি প্রত্যেকের কমেন্টই তোমাদের পড়বো, কিন্তু কমেন্টটা পড়ার আগে তোমরা অবশ্যই নিজেদের আইডিগুলোতে একটু শেয়ার করবা। ওকে, ফাইন। আমরা হচ্ছে তাহলে আজকে ক্লাসটা শুরু করি। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের ইংরেজি গ্রামারের টপিক্সটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন থাকে। আজকের ক্লাসটা করার পরে আশা করি ভয়েস চেঞ্জের এই চ্যাপ্টার কোনোদিন হাত না দিলেও তুমি অ্যাটলিস্ট পরীক্ষায় গিয়ে অ্যান্সার করে আসতে পারবা এবং অ্যান্সারটা তুমি হচ্ছে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে করতে পারবা। আজকের ক্লাসটা যারা শেষ করবা তারা 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবা। ওকে, ফাইন। দেখি তাহলে যে কিভাবে শর্টকাট ওয়েতে হচ্ছে করা যায়। ফার্স্টে আমরা হচ্ছে ভয়েসের প্রকারটা দেখব। লেখাটা দেখা যাচ্ছে কিনা তোমরা একটু আমাকে কাইন্ডলি জানাবা যে বোর্ডের লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আমি এখন তোমাদের সাথে যুক্ত হব। কারা কারা যুক্ত আছে আমাদের সাথে? নমস্কার জানিয়েছেন মায়াবী কন্যা, তোমার আসল নাম কি সেটা বলবা। হাবিবা আক্তার সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। উম্মে মাহা সালাম জানিয়েছেন, উম্মে হাবিবা আছে, লামিয়া আছে আমাদের সাথে, শামসুন নাহার আছে আমাদের সাথে, স্মৃতির পাতা সালাম জানিয়েছেন, ফারহা ইসলাম শেয়ার ডান ভাইয়া, ওর মতো সবাই একটু শেয়ার ডান বলে দাও। এইসাল হাবিবুল্লাহ হাসিব স্যার, মানে আমি সবসময় এইসাল হাসিব স্যার বলি, প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আসলে ধন্যবাদ জানিয়ে নিই। স্যার কিন্তু আমাদের সাথে যুক্ত আছে। স্যার আসসালামু আলাইকুম।
ইশরাত মারিয়া আমাদের সাথে যুক্ত আছে, নুসরাত জাহান শিফা আমাদের সাথে যুক্ত আছে। আচ্ছা, দেখো তো এই পড়াগুলো হচ্ছে দেখা যাচ্ছে কিনা। ভয়েস, হোয়াট কাইন্ড অফ ভয়েস, ভয়েস কত প্রকার, এখন আমাদের জানতে হবে আসলে ভয়েসটা কত প্রকার। আমরা যখন হচ্ছে ক্লাস 6, 7, 8-এ যখন পড়াশোনা করি তখন আমরা প্রত্যেকেই জানতাম যে হচ্ছে আমাদের টিচার থেকে শুরু করে সকলে আমাদেরকে পড়িয়েছে যে ভয়েস হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা কি প্যাসিভ। কিন্তু আমরা যেহেতু এখন বড় হয়েছি তখন ইংরেজির একেবারে ডিপ লেভেল থেকে আমাদের শিখতে হবে। তখন তারা চিন্তা করতো যে এখন যেহেতু এরা ছোট আছে, ওদের এই মস্তিষ্কে এতটুকুর মধ্যে যত সহজে বোঝানো যায় এবং পরীক্ষায় ওই অ্যাক্টিভ আর প্যাসিভ এই দুইটা জানলেই চলতো, ঠিক আছে। এই জন্য টিচাররা আমাদেরকে বাড়তি কোনো প্রেশার দেয় নাই। কিন্তু এখন যেহেতু আমরা বড় হয়েছি তার মানে আমাদের জানতে হবে আসলে মূলত ভয়েসটা 2 প্রকার না, ভয়েসটা হচ্ছে মূলত 3 প্রকার। 3 প্রকার কি কি? একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যেটা আমরা সবাই জানি যে কর্তা যদি, বাক্যের যে কর্তা উনি যদি নিজেই নিজের কাজ সম্পন্ন করতে পারে সেটাকে আমরা মূলত অ্যাক্টিভ ভয়েস বলি। প্যাসিভ বলা হয় যেমন অনেকে আছে না যে অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না, যাদের হাতে সমস্যা, পায়ে সমস্যা, অন্য মানুষের একটু সাহায্য দরকার হয়। প্যাসিভটা হচ্ছে তেমন, মানে অন্যের সাহায্য ছাড়া কার্য সম্পন্ন করতে পারে না, অন্যের সাহায্য দরকার হয়, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই দুইটা আমরা আগেই জানতাম। এই 2 প্রকারের বাইরেও একটা ভয়েস আছে যেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ, যেটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভটা কি? আমরা সবাই জানি অ্যাক্টিভ মানে হচ্ছে বাক্যের কর্তা নিজেই নিজের কাজ সম্পন্ন করবে, এই। আর প্যাসিভের গঠনটার দিকে যদি তুমি হচ্ছে খেয়াল করো, প্যাসিভের গঠনের দিকে খেয়াল করলে দেখবা যে প্যাসিভ মানে ভার্বের 3 নাম্বার, ভার্বের 3 নাম্বার ফর্ম ছাড়া। আচ্ছা যাই হোক, আজান দিচ্ছে একেবারে আমার যে ক্লোজ যে মসজিদটা আছে, আমি ভাবছিলাম যে আজানটা শেষ, এর আগেও আমি একটা আজানের জন্য ওয়েট করছিলাম, তারপরে খুব ক্লোজ মসজিদ আজান দিচ্ছে, একটু ওয়েট করি আমরা। মোটামুটিভাবে হচ্ছে শেষ হয়েছে। এখন যেগুলোতে আজান দিচ্ছে এগুলো দূরে হয়তো বা হচ্ছে আমরা ক্লাসটা স্টার্ট করতে পারি। তো আমরা একটু দ্রুত হচ্ছে যুক্ত হয়ে যাও। আর কে কোথা থেকে যুক্ত আছে সেটা তো বলেছ। সবাই সালাম জানিয়েছ। ওয়ালাইকুম আসসালাম। মায়া, অপূর্ণ ইচ্ছে হচ্ছে রাজশাহী থেকে আছে। ঠিক আছে। স্মৃতির পাতা স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখো তাহলে, তার মানে আমরা ফার্স্টে হচ্ছে ভয়েসের প্রকারভেদটা জানলাম যে ভয়েস মূলত আসলে 3 প্রকার, ঠিক আছে? অ্যাক্টিভ, তারপর হচ্ছে প্যাসিভ, কোয়াসি প্যাসিভ। এখন এই কোয়াসি প্যাসিভটার সাথে আসলে আমরা অতটা পরিচিত না, অনেকে এটা হচ্ছে আজকে নতুন শুনেছি, অনেকে আগে হচ্ছে জানতাম। এখন আমরা সবাই জানি প্যাসিভ মানেই হচ্ছে একটা V3 থাকবে এবং একটা প্রিপোজিশন থাকবে, একটা হচ্ছে প্রিপোজিশন থাকবে এবং
এই পেসিভ ভয়েসের যে সেন্টেন্সটা হবে এটার মধ্যে মাস্ট বি ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে। ভার্বের 3 নাম্বার ছাড়া পেসিভ হয় না, হয় না, হয় না, এতটুকু একেবারে মাথায় গেঁথে রাখবা। অ্যাক্টিভ থেকে যখনই পেসিভ করতে যাবা, পেসিভের মধ্যে ভার্বের 3 নাম্বার ফর্ম লাগবে। তাহলে কোয়াসি পেসিভটা আসলে কি? এখানে দেখো লেখা আছে গঠনের দিক থেকে এটা অ্যাক্টিভের মতো। অ্যাক্টিভের মতো বলতে কি, এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে না। ভার্বের 3 নাম্বার ফর্ম যদি না থাকে তার মানে এটা অবশ্যই অ্যাক্টিভ। আমাদের বাহ্যিক দৃষ্টিতে এটা দেখতে হবে অ্যাক্টিভের মতো, কিন্তু এটা অর্থ দেবে পেসিভের মতো, এটা কাজ করবে পেসিভ ভয়েসের মতো। পেসিভ ভয়েসের অর্থ কিভাবে হয়? যে অন্যের সাহায্য নিয়ে চলতে হয়। আর পেসিভ ভয়েসে কি থাকে? ভার্বের 3 নাম্বার থাকে। কিন্তু কোয়াসি পেসিভে ভার্বের 3 নাম্বার থাকবে না ঠিকই, কিন্তু এটা অর্থ দেবে পেসিভের মতো। যেমন ধরো এখানে লেখা আছে ম্যাঙ্গোস টেস্ট সোর, অথবা গ্রাফস আর সোর, আঙ্গুর ফল টক। এখন এই যে আঙ্গুর ফল টক বা ম্যাঙ্গোস টেস্ট সোর, এই বাক্যের মধ্যে ভার্বের 3 নাম্বার কি আছে? ভার্বের 3 নাম্বার নাই। ভার্বের 3 নাম্বার যদি না থাকে, কোনো প্রিপোজিশন যদি না থাকে, তার মানে এটার চেহারাটা হচ্ছে অ্যাক্টিভের মতো। এটার চেহারা কিসের মতো? অ্যাক্টিভের মতো। এখন তুমি দেখলে যদি কোশ্চেন করা হয় যে এই বাক্যটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে, তুমি গিয়েই দেখবা ভার্বের 3 নাম্বার ছাড়া তো প্যাসিভ হয় না, এখানে প্রিপোজিশনও নাই, তার মানে এটা অ্যাক্টিভ। তোমার কথাও ঠিক আছে, কিন্তু তুমি যখন এটার অর্থ দেখবা যে গ্রাফস আর সোর, ম্যাঙ্গোস টেস্ট সোর, আমগুলো হচ্ছে টক, আঙ্গুর ফল টক, এই আঙ্গুর ফল যে টক, এটাকে আঙ্গুর ফল নিজেরটা নিজে খেয়ে বুঝতে পারে? ওর টেস্ট কি ওর বোঝার ক্ষমতা আছে? নাই। একজন মানুষের খেতে হয়, তারপরে এটা স্বাদ বুঝতে হয়। যেহেতু মানুষের সাহায্যর দরকার হয়, ওর টেস্টটা ওর বোঝার ক্ষমতা নাই, অন্য আর একজনের সাহায্যে বুঝতে হয়। অন্য আর একজনের সাহায্য লাগলেই সেটা হয়ে যায় পেসিভ। তার মানে এটা দেখতে অ্যাক্টিভের মতো, কিন্তু অর্থ দিচ্ছে পেসিভের মতো। এইটাকে বলা হয় কোয়াসি পেসিভ। এটাকে কি বলা হয়? কোয়াসি পেসিভ। তার মানে ক্লিয়ার? আচ্ছা, এই যে ভয়েসের যে 3টা প্রকার আছে, এই 3টা প্রকার কার কার ক্লিয়ার একটু বলো তো। এখানে সুন্দরভাবে লেখা আছে অ্যাক্টিভ ভয়েস কর্তা নিজেই সরাসরি নিজের কাজ সম্পন্ন করতে পারে। যাদের হচ্ছে আজকের এই ক্লাসের পিডিএফটা লাগবে, আজকের এই ক্লাসের যাদের হচ্ছে লিঙ্কটা লাগবে, খুব সুন্দরভাবে সাজানো থাকবে, তাদের অবশ্যই নিজেদের আইডিতে ক্লাসটা শেয়ার থাকতে হবে, ঠিক আছে? এখানে দেখেন অ্যাক্টিভ ভয়েসের সংজ্ঞা দেয়া আছে, কর্তা নিজেই সরাসরি নিজের কাজ সম্পন্ন করতে পারে। এখানে সাবজেক্ট সক্রিয় থাকে। পেসিভ ভয়েস, এখানে সাবজেক্ট সরাসরি কাজ করে না, অবজেক্ট বা অপরের উপর হচ্ছে কাজ পতিত হয়। কোয়াসি পেসিভের দেয়া আছে গঠনগত দিক থেকে এটা অ্যাক্টিভের মতো দেখায়, কিন্তু অর্থ দেয় পেসিভের মতো, সেটাকে বলা হয় কোয়াসি পেসিভ। ওকে ফাইন। এখন বিষয়টা হচ্ছে আমরা অনেকেই অনেক কিছু জানি, কিন্তু তারপরে প্রশ্ন গিয়ে হচ্ছে অ্যাপ্লাই করতে পারি না। এখন দেখেন গঠন ও স্ট্রাকচারটা একটু খেয়াল করেন যে গঠনটা আসলে কিভাবে হয় অ্যাক্টিভ টু প্যাসিভ থেকে। আমরা এটা সবাই জানি মোটামুটি, এটাকে হচ্ছে আর বিস্তারিত আলোচনা করার কিছু নাই। অ্যাক্টিভে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে, ঠিক আছে? অ্যাক্টিভে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তুমি বলতে পারো আই ইট রাইস, অথবা হি প্লেস ফুটবল, এগুলো আমরা জানি। এই বাক্যে কোনো ভার্বের 3 নাম্বারও নাই, প্রিপোজিশনও নাই, অনেক কিছুই থাকবে না। কিন্তু যখনই এই সেম বাক্যটাকে তুমি হচ্ছে পেসিভ ফর্মে নিয়ে যাইতে চাবা, তখন তোমার মাথায় থাকবে অ্যাক্টিভের যে জিনিসটা অবজেক্ট ছিল সেইটা পেসিভে এসে সাবজেক্টের কাজ করবে। তার মানে অ্যাক্টিভে যেটা আমার অবজেক্ট মানে হচ্ছে অবজেক্ট থাকবে, পেসিভে গিয়ে সেইটা হবে সাবজেক্ট। এরপরে আর একটা কাজ করতে হবে তোমাকে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিতে হবে। যদি প্রেজেন্টে থাকে আমি আর নিবা, যদি পাস্টে থাকে তাহলে ওয়াজ ওয়্যার নিবা। এইভাবে তোমার টেন্সটা ধরে তারপরে টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। এর পরের কাজটা হচ্ছে তোমাকে ভার্ব যেটা থাকবে অ্যাক্টিভে, ওইটার হচ্ছে 3 নাম্বার ফর্মটা ইউজ করতে হবে। তুমি সব সময় এই জিনিসটা মাথায় রাখবা, পেসিভ মানেই হচ্ছে ভার্বের 3 নাম্বার। তার মানে অ্যাক্টিভের ভার্বের যে ফর্ম থাকুক, পেসিভে সেটাকে 3 নাম্বার করতে হবে এবং একটা প্রিপোজিশন নিতে হবে। সেটা যে সব সময় বাই হবে এমন কোনো কথা নাই। অনেক সময় অনেক ওয়ার্ডের সাথে বাই যায় না, সেখানে উইথ বসাইতে হয়, কোথাও টু বসাইতে হয়। এই বিষয়টা একটু খেয়াল করে বসাইতে হবে।
তার মানে কাজ বেশি না। যখনই তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দিবে, তুমি দেখবা যে অ্যাক্টিভে কোনটা অবজেক্ট আছে ওটা প্যাসিভে গিয়ে সাবজেক্ট করে দিবা। সাবজেক্ট করে দেওয়ার পরে তোমার টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আনবা। যদি তোমার অ্যাক্টিভের যে সেন্টেন্সটা দিবে এটা যদি তোমার কি থাকে, প্রেজেন্টে থাকে, তাহলে আমি জান নিবা, পাস্টে থাকলে অজয়ার নিবা। এটা দেখে তারপরে হচ্ছে ব্যবহার করতে হবে। এরপরে তোমার ভার্বটা যেটা থাকবে সেটার ভার্বের একেবারে মাথায় গেঁথে নাও, যে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে অবশ্যই একটা ওটার সাথে ইনক্লুডেড যেটা যায়, হ্যাঁ, এইটার সাথে মিলিয়ে একটা প্রিপোজিশন নিতে হবে। প্রিপোজিশন যে বাই হবে এটা মুখস্থ করে নেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, এখন দেখেন আমাদের আসলে প্রশ্নে কি কি জিনিস ভুল দেয় আর কি কি আমাদের আসলে করতে হবে। কোন জিনিসটা আসলে ঠিক করতে পারলে আমরা মোটামুটি ধরতে পারবো যে আসলে কোন জিনিসটা আমাদের যদি প্রপারলি আমরা করতে পারি তাহলে খুব দ্রুত আমরা অ্যান্সারটা করে ফেলতে পারবো। কিছু কিছু জিনিস আছে, এখন যেই জিনিসটা দিব এইটা মানে একেবারে মুখস্থ থাকতে হবে। আর এই জিনিসটা যদি তোমার মুখস্থ থাকে, তুমি 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার খুঁজে বের করে ফেলতে পারবা। এখন যেটা আমি তোমাদেরকে দিব এটা যদি তুমি হচ্ছে মাথায় রাখতে পারো, যে কোনো পরীক্ষার অ্যাক্টিভ থেকে প্যাসিভ যেগুলো আসছে শর্টকাট হ্যাক্স, ঠিক আছে, এই পেজটা যদি তুমি টোটালি মাথায় রাখতে পারো, আমার মনে হয় যে তোমাকে বিসিএস এর যেসব হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসছে সেটাও তোমাকে আটকাইতে পারবে না। বিষয়টা হচ্ছে তোমাকে 4টা অপশন দেবে, তোমার তো এমন না যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিজেরই করতে হবে, তোমাকে তারা করে দেবে। এখন কোনটা সঠিক সেটা খুঁজে বের করতে হবে। ফার্স্ট অফ অল ওরা যে জিনিসটা করে অপশনগুলোতে তোমার হচ্ছে V3 থাকে না, তোমাকে বলবে এই বাক্যটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দাও, কিন্তু ওরা কি করবে, ওরা হচ্ছে V3 দিবে না, V3 দিবে না। এখন তুমি জানো প্যাসিভ মানে V3, তার মানে V3 যে অপশনে না থাকবে সেই অপশনটা আগেই ক্রস, ওটা নিয়ে আমাদের টেনশন করার কিচ্ছু নাই। ফার্স্ট এই জিনিসটাই মনে রাখবা যে প্যাসিভ বাক্যে সাধারণত V3 অবশ্যই থাকবে, কিন্তু এইটা তোমাকে প্রশ্নে বাদ দিয়ে দিবে। অনেকগুলো অপশনে দেখবা যে V3 দেয় নাই, ওই অপশন নিয়ে ঘাটবাই না। এরপর দেখো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে কি, ভার্বের সাথে আইএনজি যদি কখনো দেখি V+ing থাকে, ভার্বের সাথে আইএনজি থাকে, তার মানে এটা যখনই আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাব ওই বাক্যের মধ্যে একটা বিং থাকবে। কি থাকবে? বিং থাকবে। আমি আবার বলি, জাস্ট এই পেজটা তোমরা মনে রাখবা। এরপরে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভের বিগত সালে বিসিএস থেকে শুরু করে চাকরি পরীক্ষায় যত জায়গায় পরীক্ষায় প্রশ্ন আসছে সেইগুলো সমাধান করব। এই পেজটা যারা মনে রাখতে পারবা ওইখানে গিয়ে প্রত্যেকটা টপ অ্যান্সার করে দিতে পারবা, টপ, কোনো চিন্তাই করা লাগবে না। জাস্ট এই পেজটা একটু তুমি ভালোভাবে দেখো, এই পেজটা ভালোভাবে দেখো। কন্টিনিউয়াস টেন্স যদি অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভে যদি কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ দেয়, ভয়েস দেয়, এটাকে প্যাসিভ করার সময় তুমি মনে করবা প্যাসিভের মধ্যে একটা বিং শব্দ লাগবেই, বিং থাকতে হবে। কন্টিনিউয়াস সেন্টেন্সকে যখন আমি প্যাসিভ করব তখন একটা বিং শব্দ থাকতে হবে। ওকে, অ্যাক্টিভে যদি নেভার থাকে, একটা এমন একটা সেন্টেন্স তোমাকে দিছে যেখানে নেভার দিয়া শুরু হয়েছে, কি আছে, নেভার দিয়ে বাক্য শুরু হয়েছে, তার মানে আমার প্যাসিভ শুরু হবে লেট নেভার দিয়ে। ক্লিয়ার? অ্যাক্টিভ যদি হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সটা যদি নেভার দিয়ে শুরু হয় তাহলে আমি প্যাসিভটা শুরু করব লেট নেভার দিয়ে। কি দিয়ে শুরু করব? লেট নেভার দিয়ে, রাইট। আর সব সময় একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এই যে লেটটা যদি থাকে প্যাসিভের শুরুতে, তার মানে ও টেন্স অনুযায়ী অ্যামিজার অজয়ার কোনো কিচ্ছু নিবে না। লেটটা অলওয়েজ ওর অক্সিলারি ভার্ব হিসেবে সব সময় বিরে লাগবে, বি। এই লেট ও শুধু একজনের উপরেই আসক্ত, সেটা হচ্ছে বির উপরে আসক্ত, ঠিক আছে? মনে থাকবে, লেট দিয়ে বাক্য শুরু হলে তার মধ্যে অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার কিচ্ছু না, এই বিটারে লাগবে, বি। লেটটারে বাঁচাইতে হলে বি লাগবে। ওকে, মনে রাখবা নো এর পরে বলছি না যে সব সময় মনে করা যাবে না যে প্রিপোজিশন বাই হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলেই যে বলবা যে ভার্বের 3 নাম্বার হবে তারপরে একটা প্রিপোজিশন বাই বসাইতে হবে, না ভাই, বাই বসাইতে হয় না সব জায়গায়। যেমন নো এর পরে বাই হয় না, নো এর পরে কখনো বাই হয় না, নো এর পরে হয় টু, নো এর পরে প্রিপোজিশন কি হয়? টু হয়, মনে রাখতে হবে। কিন্তু
নো এর পরে অলওয়েজ প্রিপোজিশন কি বসাইতে হবে? টু বসাইতে হবে, বাই হবে না। অপশনে বাই দেখলেই সেটা কাটা, কারণ তুমি জানো যে নো এর পরে প্রিপোজিশন টু হয়, টু হয়, টু হয়। ওকে, এরপর দেখো, যদি বাক্যটা হু দিয়া শুরু হয়, একটিভে যদি বাক্যটা হু দিয়ে শুরু হয়, মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা হচ্ছে রুলস। যদি একটিভে আমার বাক্যটা হু দিয়ে শুরু হয়, তার মানে আমি পেসিভটা শুরু করব বাই হুম দিয়ে। অবশ্যই মাথায় রাখতে হবে, এর পরের যে প্রশ্নগুলো সমাধান করব, এগুলোর যদি অ্যান্সার না করতে পারো, এই কলম দিয়ে ছোট্ট করে মাথায় একটা বাড়ি দিয়ে দিব। এই কয়টা রুলস পড়লে একটিভ থেকে পেসিভ করতে পারবে না এমন কোন স্টুডেন্ট নাই। বিসিএস এর তাও হচ্ছে তুমি সমাধান দিয়ে দিতে পারবা। তাহলে দেখো, একটিভে যদি হু দিয়া বাক্য শুরু হয়, তার মানে আমার পেসিভ শুরু হবে বাই হুম দিয়া। কি দিয়া? বাই হুম দিয়া। দেখো তো দেখা যায় কিনা। আচ্ছা, তোমরা কি বুঝতেছো? শিক্ষার্থীগুলো তোমরা কি সজাগ আছো নাকি ঘুমিয়ে পড়েছো? আর বোঝা যাচ্ছে কিনা সেটা একটু দ্রুত বলে দাও, দ্রুত বলে দাও, দ্রুত বলে দাও। আচ্ছা, এরপরে দেখো, বি ভার্ব উল্টা পাল্টা থাকবে। তুমি একটা জিনিস মনে রাখবা, তোমারে যেসব চারটা অপশন দিবে, এখানে ধরো এ, এটা হচ্ছে বি, এই সি, এই ডি, চারটা অপশন তোমাকে দিবে, ওনারাই একটিভ থেকে পেসিভ করে দিবে। তোমার সঠিকটা খুঁজে বের করতে হবে। এখন তুমি জানো যে একটিভ থেকে পেসিভ করতে গেলে একটা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব নিতে হয়। যেমন কি নিবা? প্রেজেন্ট থাকলে আমি জান নিবা, তোমার যদি হচ্ছে পাস্ট থাকে তাহলে ওয়াজ ওয়্যার নিবা। এখন দেখবা ওরা বি ভার্বটাকে উল্টাপাল্টা করে দিবে। ওরা একটিভ যে সেন্টেন্সটা তোমাকে প্রশ্নে দেবে, এইটা আছে ধরো প্রেজেন্টে, কিন্তু ওরা কি করবে? অপশনগুলোতে গিয়ে দেখবা ওরা ম্যাক্সিমাম জায়গায় ওয়াজ ব্যবহার করবে বা ওয়্যার ব্যবহার করবে। তখনই তুমি বুঝতে পারবে যে না, এটা তো হবেই না, কারণ অ্যাক্টিভের যে সেন্টেন্সটা আছে এটা আছে প্রেজেন্ট টেন্সে, সর্বোচ্চ হইতে পারে অ্যাম ইজ আর। ওরা ওয়াজ ওয়্যার কেন ব্যবহার করছে? ওইগুলা আগেই কেটে দিবা, ওইগুলা নিয়ে কোনো টেনশন করার কারণই নেই। এই বি ভার্বটা ওরা আসলে প্রশ্নে উল্টাপাল্টা দেবে, তোমার মাথা কাটায় বি ভার্বটাকে সঠিক ধরতে হবে যে আমার প্রশ্নের যে প্রশ্নটা আছে এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ, মানে হচ্ছে প্রেজেন্টে নাকি পাস্টে। এটা ইম্পেরেটিভ বাক্য লেট দিয়ে শুরু হয়, আর লেট থাকলে বাক্যের মধ্যে বি লাগবে, এই কথাটা আবার আসছে। ইম্পেরেটিভ সেন্টেন্স আমরা জানি সবাই যে সেন্টেন্স পাঁচ প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, অপটেটিভ আছে, তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স আছে। এটা সেন্টেন্সের ক্লাসে তোমাদেরকে সেন্টেন্সের স্ট্রাকচার সবকিছু শিখাই দিব। কিন্তু ইম্পারেটিভ যে সেন্টেন্সটা আছে আমরা জানি, এটা দ্বারা মানুষকে আদেশ করে, নির্দেশ করে, অনুরোধ করে। এই যে করা মানে ভার্ব, আর ইম্পারেটিভ সেন্টেন্সটা মূলত ভার্ব দিয়েই শুরু হয়। তুমি এটাও মনে রাখতে পারো, যদি কোনো বাক্য ভার্ব দিয়া শুরু হয়, তার মানে পেসিভটা শুরু করতে হবে লেট দিয়া। ইম্পারেটিভ সেন্টেন্সগুলো মূলত শুরুই হয় ভার্ব দিয়া। যদি কোনো বাক্য ভার্ব দিয়া শুরু হয়, তাহলে পেসিভ শুরু করতে হবে লেট দিয়া। পেসিভ শুরু করতে হবে কি দিয়া? লেট দিয়া। আবারও বলি, অ্যাক্টিভ যদি শুরু হয় ভার্ব দিয়া, পেসিভ শুরু হবে লেট দিয়া। অ্যাক্টিভের বাক্যটা পাস্টে, প্রেজেন্টে নাকি ফিউচারে কোনো কিছু দেখার দরকার নাই। অক্সিলারি ভার্ব এই যে বি কথাটা এটাই থাকবে। ও এরে ছাড়া আর কাউরে ভালোবাসতে পারে না, ঠিক আছে? যদি অ্যাক্টিভে ডু নট থাকে, ডু নট, পেসিভ শুরু করব লেট নট দিয়া। ডু নট থাকলে পেসিভ শুরু হবে লেট নট দিয়া। আর আগে একটা পড়ছিলাম, মনে আছে? এখানে যে অ্যাক্টিভে যদি নেভার থাকে তাহলে পেসিভ হবে লেট নেভার। মনে থাকে যেন সবগুলা। মোস্ট ইম্পর্টেন্ট আর একটা রুলস হচ্ছে স্যাটিসফাইড। আবার শব্দগুলো দেখো, স্যাটিসফাইড, সাইজড, তারপর হচ্ছে প্লিজড। এরপরে কখনো বাই হয় না, এরপরে কখনো প্রিপোজিশন বাই হয় না, উইথ হয়। মোস্ট ইম্পর্টেন্ট মানে 3000% হচ্ছে গুরুত্বপূর্ণ এটা। স্যাটিসফাইড, সাইজড এবং প্লিজড, এরপরে কখনো প্রিপোজিশন বাই হয় না, এরপরে প্রিপোজিশন কি বসাইতে হয়? উইথ বসাইতে হয়। তুমি তিনটা অপশনই দেখবা প্রিপোজিশন বাই বসাই রাখছে। তিনটা অপশনই ঘ্যাট করে কেটে দিয়ে যেটাই দেখবা উইথ বসানো আছে সেটাকে হচ্ছে সঠিক উত্তর করে দিবা। দেখো তো এই চারটা কে কে বুঝতে পারছো? এই চারটা মোটামুটি হচ্ছে কে বুঝতে পারছো? এই চারটা একটু দেখো।
দ্রুত এই চারটা মোটামুটি কে কে বুঝতে পারছো? আগে এই পাঁচটা দেখো, এই পাঁচটা একটুখানি দেখো দ্রুত। আমরা কিন্তু এখন প্রশ্ন সলভে চলে যাব, আমরা এখন প্রশ্ন সমাধানে চলে যাব। তার আগে এইটাকে আর এক নজর হচ্ছে দেখে যাও, আর এক নজর দেখে যাও। এই পেজটা থেকেই কিন্তু তোমার সব প্রশ্ন। আবার দ্রুত দেখো, পেসিভে হচ্ছে ভার্বের 3 নাম্বার দিবে না, তুমি জানো পেসিভ মানে ভার্বের 3 নাম্বার। অ্যাক্টিভে যদি কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে ভার্বের সাথে আইএনজি, তার মানে পেসিভ যখন করবা ওই পেসিভ করার সময় একটা বিং শব্দ থাকতে হবে। বাক্যের মধ্যে কি লাগবে? বিং লাগবে। অ্যাক্টিভে যদি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স দেয়, পেসিভে ওই সেন্টেন্সের মধ্যে একটা বিং লাগবে। জাস্ট এতটুকু মনে রাখো। অ্যাক্টিভে যদি নেভার দিয়ে বাক্য শুরু হয়, পেসিভ শুরু করব লেট নেভার দিয়ে। নো এর পরে কখনো প্রিপোজিশন বাই হয় না, নো এর পরে অলওয়েজ টু হয়, নো এর পরে অলওয়েজ কি হয়? টু হয়। ওকে ফাইন। হু দিয়া যদি অ্যাক্টিভ শুরু হয়, আমি পেসিভ শুরু করব বাই হুম দিয়া। হু দিয়া যদি বাক্য শুরু হয়, পেসিভ শুরু করব বাই হুম দিয়া। রাইট। এরপরে দেখো বি ভার্বটা উল্টা পাল্টা থাকবে, টেন্স অনুযায়ী তোমার অক্সিলারি ভার্ব নিতে হবে, এতটুকু তো শিওর, তাই না? অ্যাক্টিভ মানে প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, পাস্ট থাকলে পাস্ট, ফিউচার থাকলে ফিউচার। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? বাক্য শুরু হবে ভার্ব দিয়া। যদি কোনো বাক্য ভার্ব দিয়া শুরু হয়, তার মানে এটা কি দিয়ে শুরু হবে? পেসিভ লেট দিয়া। আর লেট সবসময় ভালোবাসে কারে? বিরে। ওর বিরেই লাগবে, আর কাউরে না। ওকে। ডু নট দিয়া যদি অ্যাক্টিভ শুরু হয়, পেসিভ শুরু হবে লেট নট দিয়া। ডু নট দিয়া অ্যাক্টিভ শুরু হলে পেসিভ শুরু হবে কি দিয়া? ডু নট দিয়া। স্যাটিসফাইড, সাইজড এবং প্লিজড এরপরে প্রিপোজিশন বাই হয় না, উইথ হয়। প্রিপোজিশন বাই হয় না, উইথ হয়। এতটুকু ক্লিয়ার কার কার? একটু দ্রুত বলো। এতটুকু ক্লিয়ার কার কার? দ্রুত বলো। ইশরাত মারিয়া বলছে হচ্ছে বুঝি ভাইয়া, বুঝি ভাইয়া মায়াবী কন্যা, ওর নাম হচ্ছে আরোহী। আরোহী বুঝতে পারছে? আচ্ছা, এতটুকু বুঝতে পারলে আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্নে। একজন বলছে শুধু জিকের বস না, সব কিছুরই বস। আসলে না, তেমন না। জিকেটা আমি আসলে মোটামুটি একদম শুরু থেকে পড়াই, তো যার কারণে জিকেটা আমার মোটামুটি আয়ত্তে। তারপরও আমার অনার্সের সাবজেক্ট যেহেতু ইংরেজিতে আমি অনার্স করতেছি, তো এই জন্য মাঝে মাঝে তোমাদের জন্য একটু ট্রাই করা। যদি তোমরা বুঝতে পারো তাহলে এইটাই হচ্ছে ভালো লাগা, আর না বোঝারই কথা। ইংরেজি অনেক সময় অনেকেরই মাথার উপর দিয়ে যায়। ক্লিয়ার ভাইয়া? উম্মে মাহা বলছে ক্লিয়ার ভাইয়া। এই যে তুমি হচ্ছে কেরিং বলছে হচ্ছে বুঝছি, থ্যাংক ইউ। বুঝতে পারছে। বুঝতে কতটুকু পারছো এটা বুঝতে পারবো এখন, যখন আমরা এখন প্রশ্ন সমাধান করতে যাব না, এখন বুঝতে পারবো যে কতটুকু বুঝেছিলা, কি বুঝেছিলা, কি না বুঝেছিলা, সবকিছু এখন দেখতে পারবো। ঠিক আছে। দ্রুত। স্মৃতির পাতা আমাদের সাথে যুক্ত আছে। আচ্ছা, একটা স্টুডেন্ট এখনো আসে নাই। আচ্ছা, দাঁড়াও একটা শেয়ার দিয়ে আসি। তোমরা একটু দ্রুত জানাও যে কোনো সমস্যা আছে কিনা। আমরা কিন্তু এখন প্রশ্ন সমাধানে চলে যাব। ঠিক আছে? প্রশ্নগুলো ঘ্যাট ঘ্যাট করে অ্যান্সার করে দিবা, যেহেতু এগুলো তোমার পড়া আছে, সমস্যা হওয়ার কথা না। একটা গ্রুপে আমি এখনো হচ্ছে ক্লাস শেয়ার করি নাই। ঠিক আছে? এটা হয়তো আমি ভুলে গেছি বা কিছু, আর তাদেরও মনে হয় কোনো খেয়াল নাই, কি করছে তারাই ভালো জানে। এখন আমি দেখতেছি যে তারা তো অ্যাক্টিভ নাই। ওকে ফাইন, আমরা ফার্স্ট প্রশ্নটা তোমাদেরকে দিয়ে তারপরে হচ্ছে আমি একটু শেয়ারটা করি। ফার্স্ট প্রশ্নটা আমরা একটু দেখি যে আমাদের ফার্স্ট প্রশ্নে আসলে কি আছে। বারবার লিঙ্ক থেকে বের হয়ে যাচ্ছি। কি বুঝতে পারছো, কি ক্লিয়ার, সেটা এখন আমি নিজেই বুঝতে পারবো না যে আসলে তোমাদের কি ক্লিয়ার আছে। এই যে তোমাদের ফার্স্ট কোশ্চেন তো তোমরা বুঝতে পারবে না, এটা তো হচ্ছে ব্ল্যাক কালারের লেখা। আমরা অন্য স্লাইডে চলে যাই। ফার্স্ট প্রশ্নটা একটু দেখো। আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এটাকে হচ্ছে পেসিভ করতে বলছে। আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এটাকে অ্যাক্টিভে আছে, এটাকে তোমার পেসিভ করতে হবে। দেখো তো এটার পেসিভ ফর্ম কোনটা হয়, একটু দ্রুত জানো, দ্রুত। যদি তুমি আগের প্রশ্নগুলো পড়ে থাকো তাহলে এটা তোমার হচ্ছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, একটু দ্রুত জানো।
দেখি কে কোনটা দিচ্ছে। বুঝছি ভাই, বুঝছি। ঠিক আছে, তোমার নেটওয়ার্ক প্রবলেম স্যার। আচ্ছা, বুঝতে পারছো। আমি হয়তো তোমাদের একটু পিছিয়ে আছি। লাইভে আবার ঢুকি কেটে। যারা বুঝছি বলছো তারা এখন একটু অ্যান্সারটা করো, দ্রুত অ্যান্সার করো। আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। আচ্ছা, পারছো। একজনও হচ্ছে তোমাদের অ্যান্সার ইশরাত মারিয়া বলছে হচ্ছে বি হবে। আচ্ছা, এ বলছে ফেরদৌস তন্ময় বলছে হচ্ছে এ হবে। এটা তোমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে করবা, তাহলে হচ্ছে আমার মনে হয় যে ভাইয়া আমি কিন্তু আছি। ফেরদৌস তন্ময়, থ্যাংক ইউ ভাইয়া। তারপর হচ্ছে ইশরাত মারিয়া বি বলছে, রাহাত হোসেন বি বলছে, কেউ এ বলছে, কেউ বি বলছে। আসলে কি হবে দেখো, প্রশ্নটা একটু খেয়াল করো। 1 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। এই প্রশ্নটার মধ্যে 2টা সেন্টেন্স আছে। দেখো, আই নো দ্যাট, হ্যাঁ আমি জানি যে হি ডিড দ্য ওয়ার্ক। এই বাক্যের মধ্যে 2টা সেন্টেন্স আছে। প্রথমটা আই নো দ্যাট, এই পর্যন্ত এটা আছে প্রেজেন্টে। এটা আছে কিসে, কোন টেন্সে আছে? আই নো দ্যাট। আই নো এটা কি ভার্বের 3 নাম্বার, 2 নাম্বার নাকি 1 নাম্বার? আই নো 1 নাম্বার ফর্মে আছে, তার মানে এটা আছে প্রেজেন্ট টেন্সে। আচ্ছা দেখো, হি ডিড দ্য ওয়ার্ক, ডিড এখানে কিন্তু ডু না বলে ডিড বলছে, তার মানে এটা আছে পাস্টে। তার মানে একটা সেন্টেন্স, একটা আছে প্রেজেন্ট টেন্সে আর একটা আছে হচ্ছে পাস্ট টেন্সে। ওকে ফাইন। প্রেজেন্ট টেন্সে আমি অক্সিলারি ভার্ব নিতে পারবো এম, ইজ অথবা আর। পাস্ট টেন্সে আমি নিতে পারবো ওয়াজ অথবা ওয়ার। ওকে ফাইন। এখন দেখো, একটা জিনিস ক্লিয়ার আমরা, যে সবসময় নো এর পরে প্রিপোজিশন বাই হয় না, টু হয়। প্রত্যেকটা বাক্যেই হচ্ছে টু নিছে, নো এর পরে টু নিছে। তার মানে চিন্তার বিষয় যে একটা অপশন আমরা ফালাইতে পারি নাই। তার মানে অনেক টেনশন যায়, হায় নো এর পরে টু হয়, এটা জানতাম, এটা দিয়ে যদি অ্যান্সার বের করে ফেলতে পারতাম তাহলে আরো ভালো হইতো। কিন্তু 4টা অপশনই যেহেতু টু রাখছে, তার মানে কোনোটারই বাদ দেওয়ার সুযোগ নাই। আপাতত 4টাই রাইট। কিন্তু আই নো দ্যাট এই বাক্যটা আছে হচ্ছে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে আমি অক্সিলারি ভার্ব নিতে পারবো এম, ইজ অথবা আর। কিন্তু এখানে অক্সিলারি ভার্ব নিছে ওয়াজ। কেন ভাই? এটা তো পাস্ট টেন্স না যে তুমি অজ নিবা। এটা তো পাস্ট টেন্স না তুমি অজ নিবা। এটা তো পাস্ট টেন্স ছিল না অজ নিবা। তুমি নিতে পারবা এম, ইজ আর এর একটা, যেটা ডি নাম্বার অপশনে ঠিক রেখেছে। তার মানে এ বি যারা বলেছো তারা সবাই গিয়ে আবার ডি 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 করতে থাকো। তোমরা যে এতক্ষণ বললা যে বুঝছি, আমি যে বললাম তোমাদের বি ভার্ব উল্টা পাল্টা থাকবে, বি ভার্ব ঠিক মতো দেবে না। তুমি জানো যে বি ভার্ব লাগে অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে গেলে। এখন বি ভার্বটা কি অনুযায়ী নিতে হয়? তোমার অ্যাক্টিভের সেন্টেন্সটা দেখে তারপরে বি ভার্ব নিতে হয়। অ্যাক্টিভের সেন্টেন্সটা যদি প্রেজেন্টে থাকে তুমি প্রেজেন্টের বি ভার্ব নিবা, তোমার যদি পাস্টে থাকে পাস্টের হচ্ছে বি ভার্ব নিতে হবে। তাহলে এটা আছে প্রেজেন্টে, তাহলে তুমি প্রেজেন্টে থাকলে তুমি হচ্ছে ওয়াজ কিভাবে সিলেক্ট করো, এগুলো তো দেখার সাথে সাথে বাদ। 4 নাম্বার অপশনে শুধুমাত্র প্রেজেন্টের অক্সিলারি ভার্ব ব্যবহার করছে, দেখার সাথে সাথে তুমি ডি বলে দিবা। এখন দ্রুত ডি বলো। আবারও বি বলে। আতিয়া জান উর্মি মাইট দিব কিন্তু। তারপরে হচ্ছে ডি 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 সবাই ডি বলবা। বিসমিল্লাহ গলত, তাই না? মায়া, রাহাত ডি বলবা। বুঝতে পারছো যে কেন ডি বলছো? আচ্ছা, এই যে হি ডিড দ্য ওয়ার্ক, এটা আছে আবার কিসে? পাস্টে। তাহলে পাস্টে যেহেতু আছে, পাস্টের অক্সিলারি ভার্ব কি হ্যাজ হইতে পারে? তোমরা যারা এ বলছো ডিড, এটা আছে পাস্ট ফর্ম হলো ওয়াজ অথবা ওয়ার হয়। দিছে হ্যাজ, এটা তো এমনিই কাটা। হ্যাড দিছে এমনিই কাটা। এই 2টাই ঠিক আছে, ওয়াজ রাখছে। এই 2টা ঠিক ছিল এখানে, কিন্তু এই বাক্যটা এখানে ভুল করছে, এই বাক্যটা এখানে ঠিক আছে। তার মানে এটা হচ্ছে রাইট আনসার। ডি নাম্বার বুঝতে পারছো? ডি আগে আমি ডি বলছি। ইশরাত জাহান জুই, থ্যাংক ইউ। যদি ডি বলে থাকো, সবাই কি ডি বলছো? প্রশ্নটা কি বুঝতে পারছো? কে ভুল করছো না সঠিক করছো ওটা বিষয় না। এখানে ভুল করলেও তোমার কিছু হবে না, মানে যাবে না, কিচ্ছু যাবে না। কিন্তু এই ভুলটা নিয়ে যদি হলে যাই তাহলে আসলে আমাদের ক্ষতি হয়ে যাবে। এটা কি বুঝতে পারছি কিনা সেটা বলো জাস্ট, যে ভাইয়া এখন বুঝতে পারছি। একটু বলো, একটু দ্রুত ভাইয়ারা জানাও, নাহলে আবার বুঝাবো, কোনো সমস্যা নাই। এই রুলস থেকেই আসবে, এইগুলাই আসবে, ভুল করা যাবে না তো।
তুমি জাস্ট হচ্ছে আমাকে জানো যে ভাই বুঝতে পারছি, তাহলে আমি হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাব। কোনো সমস্যা কি আছে? বুঝতে পারছি আমরা? আচ্ছা, দ্য বয় প্লিজ টাচ। একটু দ্রুত বলো তো, দ্য বয় প্লিজ টাচ এই বাক্যটার প্যাসিভ ফর্ম কি হবে? দ্য বয় প্লিজ টাচ এটার প্যাসিভ ফর্ম কি হবে? তোমাদের প্রশ্ন। ভাইয়া এবার স্লাইডটা ভালোভাবে দেখতে, ও আচ্ছা স্লাইডটা ভালোভাবে দেখ, ও আমি সরলে তোমরা ভালোভাবে দেখতে পারো তাই? ওকে, দ্রুত বলো। জি বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, তাসলিম সাবিহা আছে আমাদের সাথে, আফরোজা আফরিন আছে, রাহাত হোসেন আছে, ফারহা ইসলাম আছে, আতিয়া জাহান উর্মি আছে আমাদের সাথে, নুসরাত জাহান শিফা আছে আমাদের সাথে, তারপর হচ্ছে সুহাসিনী আয়াত আছে আমাদের সাথে, আল্লাহর বান্দা আছে। আল্লাহর বান্দার নামটা আমি ভুলে যাই, ও বলছিল আরও একদিন। জি ভাই বুঝতে পারছি, বি হবে। ইশরাত মারিয়া বলছে বি হবে। ওকে, দ্য বয় প্লিজ টাচ এটা অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করতে যাব তখন আমাদের কি হবে সেটাই হচ্ছে দেখার বিষয়। দ্য বয় প্লিজড, এখানে প্লিজ বলে নাই, এখানে বলছে প্লিজড, তার মানে এটা কি? দ্য বয় প্লিজ টাচ, প্লিজড যেহেতু বলছে তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে যেহেতু আছে তার মানে আমার পাস্ট টেন্সের বিভার্ব হিসেবে অজ অথবা ওয়ার নিতে হবে। আচ্ছা, এই যে আস এটাকে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম কি? উই। প্রত্যেকটাই উই নিছি, উই নিছি, উই নিছি, উই নিছি। উইয়ের সাথে পাস্টের একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, উইয়ের সাথে ওয়াজ হয় না, উইয়ের সাথে ওয়ার হয়। তার মানে সবগুলোতে ওয়ার নিছে, ওয়ার নিছে, ওয়ার নিছে। প্লিজ 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 ভার্বের 3 নাম্বারও করছে। এতটুকু পর্যন্ত প্রত্যেকটা বাক্যই সঠিক, কোনোটাই বাদ দেওয়া যাবে না। এরপরে যখন একটু সামনে আগাবেন আপনি জানেন স্যাটিসফাইড, প্লিজড, সাইজড, এরপরে প্রিপোজিশন বাই হয় না, টু হয় না, অ্যাট হয় না, উইথ হয়। তার মানে বি নাম্বারটা রাইট অ্যান্সার। প্লিজড, স্যাটিসফাইড, সাইজড এর সাথে অলওয়েজ প্রিপোজিশন উইথ হয়, উইথ হয়, উইথ হয়। তার মানে বি নাম্বারটা রাইট অ্যান্সার। আপনি এই রুলসটা জানেন যে প্লিজডের সাথে প্রিপোজিশন উইথ হয়। আপনি দেখবেন উইথ নাই, এটা হইতেই পারে না, উইথ নাই এটা হইতেই পারে না, উইথ নাই এটা হইতেই পারে না। একবারে হচ্ছে বি নাম্বার অপশনটা অটোমেটিক চেয়ে থাকবে। এবং এটা বিসিএস এর একটা প্রশ্ন। আপনি বিসিএস থেকে শুরু করে যত এডমিশন পরীক্ষা আছে আপনাকে যেই রুলসগুলো দেখাইছিলাম যে এইগুলা যদি ধরতে পারেন অটো অ্যান্সার বের হয়ে যাবে। আপনি দেখবেন আপনার সময়ই লাগবে না অ্যান্সার করতে। ওকে ফাইন, এটা কি সবাই পারছিলাম? এটা কি সবাই পারছিলাম? আমরা সবার নাম মুখস্থ করে ফেলছেন, যারা নিউ তাদেরও নাম মুখস্থ করে ফেলছেন, আর আমার নাম মনে রাখতে পারেন না। ভাইয়া তুমি তাহলে আল্লাহর বান্দা নাম দিয়ে রাখছো কেন? তুমি আগেই করো নাই কেন? নিজের নাম দিয়ে চালাও না কেন? মানা করছে কে? করিং হচ্ছে আসসালামু আলাইকুম ওমর বলছে। ওয়ালাইকুম আসসালাম, খুবই কাছের একটা ছোট ভাই, মিষ্টি ছেলে। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। সলভ দিস প্রবলেম, এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দাও, দ্রুত করে দাও। সলভ দিস প্রবলেম, তোমরাও এই প্রশ্নটার হচ্ছে সলভটা করে দাও। এখানে একটা প্রশ্ন আছে, সলভ দিস প্রবলেম। প্রবলেম সলভ করতে বলছে আর আমি বললাম সলভ দিস কোশ্চেন। দ্রুত। দেখো সবই পারবা তোমরা। ইংরেজি তোমাদের কাছে কঠিন মনে হয়, এটা তোমরা কঠিন করে ফেলো, বাট 1 ঘন্টার মধ্যে 100টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। তোমাকে এমন কোনো প্রশ্ন দেবে না যেটা তোমার পড়তে দাঁত ভেঙে যাবে, যেটা তোমার হচ্ছে চিন্তা করতে করতে ম্যাথের মতো সূত্র মিলাইতে হবে, এমন না। তোমাকে প্রশ্ন দেবে, প্রশ্নের মধ্যে এমন কিছু হচ্ছে কিওয়ার্ড দিবে যেটা দেখে তুমি খুব সহজেই প্রশ্নটার অ্যান্সার খুঁজে বের করে ফেলতে পারবা। তুমি দেখতে পাইছো সলভ দিস প্রবলেম, সলভ সমাধান করা, তার মানে এটা একটা ভার্ব। যদি কোনো বাক্য ভার্ব দিয়া শুরু হয় তার মানে এটা ইমপ্রেটিভ সেন্টেন্স। ইমপ্রেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমার প্যাসিভ শুরু করতে হয় লেট দিয়া। যদি কোনো বাক্য অ্যাক্টিভের কোনো বাক্য যদি ভার্ব দিয়া শুরু হয়, আগেই বলছি অ্যাক্টিভে যদি কোনো বাক্য ভার্ব দিয়া শুরু হয় এটা ইমপ্রেটিভ সেন্টেন্স। ইমপ্রেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে লেট দিয়া বাক্য শুরু করতে হয়, লেট দিয়া। লেট নাই মানে কাটা, লেট নাই মানে কাটা, ওগুলোর দিকে তাকানো যাবে না। এ আর বি অপশনে তাকাবই না। লেট আছে 2টাতে, আমরা জানি এই লেটকে যদি বাঁচাইয়ে রাখতে হয়, ওরা যদি কি করতে হয়, বাঁচাইতে হয়।
তার মানে এখানে এই বাক্যের মধ্যে একটা বি লাগবে, বি এই শব্দটারে লাগবে। দেখো তো এই বাক্যটার মধ্যে বি আছে, বি আছে, আছে, এই যে বি আছে, তার মানে এটা আপাতত মানে ডাবল রাইট। এই বাক্যটার মধ্যে কি বি আছে? বি নাই, তার মানে এটা সঠিক প্রথমে থাকলেও শেষে গিয়ে ভুল করে ফেলেছে, তার মানে এটাও কাটা। সি নাম্বারটা রাইট আনসার। দেখো তো ভাইয়া বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো কে কে? একটু দ্রুত বলো, দ্রুত বলো। সবাই সি বলছো, সবাই সঠিক উত্তর করছো, সবাই সঠিক উত্তর করছো। এখন এগুলো যদি পরীক্ষায় প্রশ্নে আসে, এগুলো তোমার কাছে পানি পানি লাগবে না? একেবারে হচ্ছে সহজ লাগবে না? ঠিক আছে, আচ্ছা। কোনো কিছুই হচ্ছে যে পারবো না বা হচ্ছে এটা অনেক বেশি কঠিন হয়ে যাবে কিছু, এমন না। যদি তুমি সহজ করে নিতে পারো তাহলে দেখবে সব কিছুই সহজ লাগবে, কিন্তু তুমি যদি ওটা কঠিন এটা ভেবে যদি রেখে দাও তাহলে ওই জিনিসটা জয় করতে পারবে না। দেখো দেখো, বুঝতে পারছো, বুঝতে পারছো, বুঝতে পারছো? এটা বুঝতে পারছো কে কে সেটা একটু বলো। যে এই রুলস থেকে যদি ভাইয়া কোনোদিন পরীক্ষায় প্রশ্ন আসে অ্যাটলিস্ট হচ্ছে ভুল করব না। একটু দ্রুত বলে দাও, দ্রুত বলে দাও, দ্রুত বলে দাও। সলভ এটা একটা ভার্ব, ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয়, আমার বাক্য শুরু করতে হয় লেট দিয়া, লেট দিয়া। আগে এ নাম্বার বি নাম্বার অপশন আগেই কাটা, আর লেট থাকলে লেটকে বাঁচাইতে লাগবে একটা বি, এটা আগেও বলছি, এটা আছে এখানে, তার মানে সি নাম্বার রাইট, ডি নাম্বার কাটা। অবশ্যই আমার মনে হয় বোঝার কথা। পরবর্তী প্রশ্নটা দেখো, গিভ দ্য অর্ডার, সেম কোশ্চেন, গিভ দ্য অর্ডার, সেম কোশ্চেন। বাক্য শুরু হয়েছে কি দিয়া? বাক্য শুরু হয়েছে কি দিয়ে? একটু দ্রুত দেখেন, বাক্য শুরু হয়েছে কি দিয়ে? গিভ, দেয়া, তার মানে এটা একটা ভার্ব। ভার্ব দিয়া যদি বাক্য শুরু করতে হয় আপনি প্যাসিভ শুরু করবেন কি দিয়া? প্যাসিভ শুরু করবেন লেট দিয়া। দেখেন তো লেট দিয়ে শুরু হয়েছে, চারটা অপশনই, তার মানে চারটা অপশনই রাইট। এরপরে দেখেন তো কোনটা সঠিক। লেট দিয়ে বাক্য শুরু করার কারণে চারটাই রাইট। তারপরে একটা একটা করে কেটে দেন, একটা একটা করে কেটে দেন, দ্রুত কেটে দেন, কারণ এটা আপনাদের বাঁচার কথা না, এটা এমনিতেই পানির মতো পানি। চারে সি বলতেছেন, আমরা জানি ভার্ব দিয়ে শুরু হয়েছে, লেট দিয়ে শুরু করব, লেট দিয়ে শুরু করছিলাম, কিন্তু ওরে যদি হচ্ছে বাঁচাইতে হয় তার মানে বাক্যের মধ্যে একটা বি লাগবে। বি নাই মানে কাটা। বি কে আছে? এখানেও বি নাই মানে কাটা, এখানে হচ্ছে বি আছে, তার মানে এটা সঠিক উত্তর থাকবে। এটার মধ্যে বি নাই, তার মানে এটাও কাটা। একেবারে সহজ উত্তর। যে কয়টা প্রশ্ন এখানে আছে প্রত্যেকটা বিভিন্ন চাকরি পরীক্ষা, বিসিএস পরীক্ষা, আপনাদের নার্সিং পরীক্ষায় যেগুলো আসছে সেগুলোই। তো এগুলা আপনার যদি এখন সহজ মনে হয় এই সেম প্রশ্নই আসবে, যদি নার্ভাস না হন অটো অ্যান্সার বের হয়ে থাকবে, অটো অ্যান্সার ওই চারটা অপশনের মধ্যে অ্যান্সার আপনাকে ইশারা দিয়ে ডাকবে যে আমি এখানে। ঠিক আছে, ওকে। পরবর্তীটা দেখি, পরবর্তী প্রশ্নটা দেখি। ডু নট হেট দ্য পুয়ার। আচ্ছা, একটা রুলস পড়ে আসছিলাম না, যদি ডু নট থাকে প্রথমে সেটা কি দিয়ে শুরু করতে হয় একটু বলেন তো। ডু নট দিয়া যদি হচ্ছে অ্যাকটিভ শুরু হয়, প্যাসিভ শুরু করতে হয় কি দিয়া? একটু দ্রুত বলবেন। ডু নট দিয়া, এখানে যদি ডু নট দিয়া শুরু হয়েছে তাহলে প্যাসিভ শুরু করতে হয় কি দিয়া? একটা রুলস পড়ছিলাম, লেট নট দিয়া। ডু নট দিয়া বাক্য শুরু হলে লেট নট দিয়া প্যাসিভ শুরু করতে হয়। লেট নট কি আছে? বি নাম্বারে কি লেট নট আছে? নাই, তার মানে বি নাম্বারটা আগেই কাটা। একটি যদি ডু নট দিয়া বাক্য শুরু করে তাহলে প্যাসিভে বাক্য শুরু করতে হয় লেট নট দিয়ে। লেট নট নাই মানে কাটা, লেট নট নাই মানে কাটা, এই দুইটা আগেই কাটা। বেঁচে থাকে কোনটা? এ আর সি। এ আর সি নিয়ে যখন ঘাটাঘাটি করবা তুমি জানো যে লেটের পরে বি লাগবে। এই অপশনটায় বি আছে, এই অপশনটার মধ্যে বি নাই। লেট নট ঠিকই আছে কিন্তু বি নেই, তার মানে এটাও কাটা। এ নাম্বারটা রাইট অ্যান্সার। এই প্রশ্নগুলো ভাই কতবার যে আসছে, এগুলার সামনে যদি সাল লেখা হইতো, কোনটা কোন সালে আসছে, কোনটা কোন পরীক্ষায় আসছে, এরকম 3-4টা বোর্ড লাগবে শুধু এই প্রশ্নটা সাল লিখতে। কিন্তু দেখো কতটা ইজি, কতটা ইজি। তুমি জানো ডু নট তার মানে বাক্য শুরু হবে লেট নট দিয়া। লেট নট নাই মানে দুইটা অপশন আগেই বাদ। অপশন অটো এমনি 4টা যদি অপশন থাকে 2-3টে এমনি সিটকে যাবে তোমার যদি জানা থাকে। ওকে ওকে,
বুঝতে পারছো আগে বলো যে বুঝতে পারছো কিনা। বুঝতে পারলে তাহলে হচ্ছে অন্য প্রশ্নে যাব, নাহলে যাব না। আচ্ছা, প্রশ্নটা এখন পর্যন্ত যারা শেয়ার করে না অবশ্যই শেয়ার করবা, ঠিক আছে? আর তোমাদের যেসব ফ্রেন্ডরা সেকেন্ড টাইম নার্সিং পরীক্ষা দিবে অথবা ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা দিবে, তাদেরকে অবশ্যই আমাদের গ্রুপগুলোতে যুক্ত করবা অথবা আমাকে বলবা। শি ফ্যান্স হারসেলফ, এটা হচ্ছে অ্যাক্টিভ আছে, প্যাসিভ করতে হবে। দেখেন এখানে হচ্ছে এই হারসেলফ যুক্ত যেসব সেন্টেন্স আছে, আমরা জানি যে অ্যাক্টিভে যেটা হচ্ছে অবজেক্ট থাকে সেটাকে প্যাসিভে গিয়ে সাবজেক্ট করতে হয়। কিন্তু এই বাক্যটায় দেখেন প্রত্যেকটা অপশনেই সি মানে এখানে অ্যাক্টিভেও যে সাবজেক্ট ছিল প্যাসিভেও সে সাবজেক্ট আছে, তাহলে বাক্যটা ভুল। বিষয়টা হচ্ছে ইউর সেলফ, দেম সেলফ, অমুক সেলফ, সমুক সেলফ, এই সেলফ জাতীয় যেসব শব্দ আছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এইগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে সেই বাক্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে বাক্যের কোনো পরিবর্তন করতে হয় না, সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন করতে হয় না। শুধুমাত্র টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আনলেই, যদি টেন্স অনুযায়ী তুমি অক্সিলারি ভার্ব আনতে পারো, প্রিপোজিশনটা ঠিকমতো ব্যবহার করতে পারো, তাহলেই তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? তুমি জানো যে অ্যাক্টিভে যেটা অবজেক্ট আছে সেটা প্যাসিভে সাবজেক্ট হবে, কিন্তু এই তিনটা অপশনের মধ্যে কোনোটারই হচ্ছে পরিবর্তন করে নাই। তার মানে তুমি যাই 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর দিয়ে দিবা, কারণ তুমি বলবা যে কিরে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন করে নাই, তার মানে এটা তো অ্যাক্টিভ প্যাসিভ হয়ই নাই, তার মানে এই 4 নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। কিন্তু তুমি তাহলে ভুল করবা, কারণ এই বাক্যটার মধ্যে সেলফ জাতীয় একটা শব্দ আছে, আর সেলফ জাতীয় শব্দ এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। শুধু হার সেলফ না, দেম সেলফ, ইউর সেলফ, অমুক সেলফ থাকতে পারে। সেলফ থাকলেই ওই বাক্যের সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন করতে হবে না। এখন এই যে বাক্যটা দেয়া আছে এটা আছে প্রেজেন্ট টেন্সে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে কি নেওয়া যায়? আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অ্যাক্টিভের সেন্টেন্সটা দেখে ওটা কোন টেন্সে আছে সেই অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব নিতে হয়। তার মানে এখানে আমি নিতে পারবো অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর। শির সাথে কি যায়? শির সাথে শি আম যায়, শি আর যায়, অবশ্যই ইজ যায়, ইজ নিতে হবে। এখানে ওয়াজ নিছে, কেন ওয়াজ নিছে ভাই? এটা তো প্রেজেন্ট টেন্সে আছে, পাস্টে না। এখানে কেন আপনি ওয়ার নেবেন? এটা তো পাস্ট টেন্সে না। পাস্ট টেন্স হলে আপনি ওয়াজ ওয়ার নেন, আমার সমস্যা নাই, কিন্তু এটা আছে প্রেজেন্ট টেন্সে, আপনি নিতে পারবেন ইজ। বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার, বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। বি নাম্বার অপশন পারছে, অনেকেই বি বলছে, ফারহা ইসলাম বলছে ডি হবে, ইশরাত জাহান জুই বলছে হচ্ছে বি হবে। রিফ্লেক্সিভ প্রোনাউন, আচ্ছা। অজুফা আক্তার উর্মি, অজুফা আক্তার উর্মি তুমি হচ্ছে আমাকে হচ্ছে নক করবা অবশ্যই, ঠিক আছে? যদি হচ্ছে নক করো তাহলে হচ্ছে আমরা বলে দিব, অথবা হচ্ছে এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করবা 01855051279, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করে তারপর হচ্ছে ভর্তির বিষয়ে জানবা যে কবে কিভাবে ভর্তি হওয়া যাবে। 01855051279 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে। এটা অবশ্যই আমারই হোয়াটসঅ্যাপ নাম্বার, কিন্তু পড়াশোনার বিষয় ছাড়া যেন কোনো নক আসে না, ঠিক আছে? বুঝি নাই ভাইয়া, বুঝি নাই ভাইয়া কি আবার? ইশরাত মারিয়া, না বোঝার কি আছে এখানে? না বোঝার কি আছে? দেখো আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হয়, এটা এখানে চলে আসে আবার এটা এখানে চলে আসে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে। কিন্তু এই হার সেলফ, ইউর সেলফ, দেম সেলফ, এই শব্দগুলোর একটা আলাদা পাওয়ার আছে। এগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন করতে হয় না, যে বাক্যটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। শুধুমাত্র এই সেন্টেন্সটা দেখার পরে এই সেন্টেন্সটা অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আনতে হয়, যে টেন্সে থাকবে, এটা যে টেন্সে থাকবে সেই অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আনতে হয়। আর অক্সিলারি ভার্ব যদি দিয়ে দেওয়াই থাকে তাহলে তো সেটাই বসবে। আর যদি অক্সিলারি ভার্ব দেয়া না থাকে তার মানে এটা আছে কোন টেন্সে? প্রেজেন্টে আছে। প্রেজেন্টে যেহেতু আছে, প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি? অ্যাম ইজ আর, আর শির সাথে ইজ যায়, তার মানে এটা হচ্ছে রাইট অ্যান্সার। বাদ বাকি এই যে ওয়াজ নিছে, ওয়্যার নিছে, এটা তো পাস্টের অক্সিলারি ভার্ব, পাস্টের, কিন্তু এটা তো আছে প্রেজেন্ট।
ওকে, এটা বুঝতে পারবা। আচ্ছা, এই প্রশ্নটা কি কারো কোনো সমস্যা আছে? আমি তো মনে করি না সমস্যা থাকার কথা, তারপরেও কি তোমাদের কাছে সমস্যা মনে হচ্ছে ভাই? পরবর্তী প্রশ্ন দেখো, হি ডাইড অফ ফেভার। এই যে দেখো, এই যে ফেভারটা হচ্ছে অবজেক্ট, এই ফেভারটাকে শুরুতে নিয়ে আসছে, তার মানে সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন করতে হয়, কিন্তু ওই যে হারসেলফ দেমসেলফ থাকলে এই পরিবর্তনটা করতে হয় না। জাস্ট এতটুকুই মনে রাখবা। তো এই বাক্যে কোনটা হবে, এ বি নাকি সি নাকি ডি? একটা জিনিস মনে রাখবা, এই যে ডাই, এটা যদি থাকে তার মানে এইগুলার মধ্যে হচ্ছে এগুলো একটু অর্থ মিলাইয়া তারপরে হচ্ছে করে দিতে হয়। আর অর্থটা এখানে কি, সে কোনো মানে হচ্ছে সে জ্বরের কারণে মারা গিয়েছে, কোনো কিছুর কারণে যদি মারা যায় তাহলে কস্ট ইউজ করতে হয়, ঠিক আছে? যেমন প্রত্যেকটা বাক্য হচ্ছে কস্টটা ইউজ করছে। এরপরে তোমার দেখতে হবে যে ডেথ এটা দেওয়া আছে, এটা তো ভার্বের হচ্ছে হয় না। তারপরে হচ্ছে উইথ ফেভার না, এটাও না। তারপরে হচ্ছে ফেভার কস্ট হিম টু ডাই, রাইট, সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। তোমরা এই জিনিসটা, এই যে ডাই শব্দটা, এই শব্দটার কি যেন একটা ব্যাখ্যা আছে, এরকম আরও কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো থাকলে তুমি রুলসের মধ্যে না গিয়া অর্থ মিলাই তারপর হচ্ছে করতে হয়, ঠিক আছে? এগুলো তুমি চাইলে মুখস্থও করে ফেলতে পারো, এরকম কয়েকটা ওয়ার্ড আছে এবং এই প্রশ্নটাই হচ্ছে পরীক্ষায় বেশি আসছে, যার কারণে এটা রাখা হয়েছে। হি ডাইড অফ ফেভার, এই প্রশ্নটার পেসিভ ফর্মটা হচ্ছে ফেভার কস্ট হিম টু ডাই। দেখো তো পারো কিনা। তুমি বলতে পারো যে এই বাক্যে হচ্ছে ই কই, ওকে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব কই? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বও লাগবে না, আর এখানে হচ্ছে টেনশন অনুযায়ী অক্সিলারি ভার্ব আনতে হয় না, ঠিক আছে? সি নাম্বারটা রাইট অ্যান্সার। এটা একটুখানি হচ্ছে রুলসের বাইরে গিয়ে এটার একদম মুখস্থ করে ফেলো, সোজা কথা, এটারে একেবারে মুখস্থ করে ফেলো, আর কোনো কথা নেই, এটারে একেবারে মুখস্থ করে ফেলো। এই জিনিসটা শুধু রুলস ফলো করবে না। ওকে ফাইন। হু কল্ড ইউ এ লায়ার, হু কল্ড ইউ এ লায়ার, এটাকে একটু দ্রুত পেসিভ করে দাও। আমরা সবাই জানি একটিভটা যদি হু দিয়া বাক্য শুরু করে তাইলে পেসিভ শুরু করতে হয় বাই হুম দিয়া। এখানেও বাই হুম আছে, এখানেও বাই হুম আছে, এখানেও বাই হুম আছে, এখানেও বাই হুম আছে, একটা অপশনও কাটার সুযোগ নেই। তার মানে শুরুর দৃষ্টিতে চারটা অপশনই রাইট, তারপরে আমাদের সামনে যাইতে হবে। কল্ড, এখানে কল বলে নাই, কি বলছে কল্ড, তার মানে এটা আছে কোন টেন্সে? পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে থাকলে অক্সিলারি ভার্ব কি নিতে পারবো? অজ অথবা ওয়ার নিতে পারবো, এখানে ব্যবহার করছে আর। কেন ভাই আর ব্যবহার করবা কেন? এটা যদি শুধু কল থাকতো তাহলে এম ইজ আর এর একটা আমি নিতে পারতাম, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে কল্ড করছে, তার মানে এটা আছে পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে কিসের জন্য আমি আর আনতে যাব? কাটা। এই বাক্যের মধ্যে আবার অক্সিলারি ভার্ব ব্যবহারই করে নাই, সে আবার অক্সিলারি ভার্বকে একেবারে বাদই দিয়ে দিছে। তার মানে তোমারেও আমরা বাদ দিয়ে দিই, তোমারেও আমাদের দরকার নাই। এই বাক্যে অক্সিলারি ভার্ব নাই, এই জন্য কাটা। এইটা আবার হচ্ছে কি করছে, লাগবে পাস্টের অক্সিলারি ভার্ব, সে প্রেজেন্টটা ইউজ করছে, তার মানে এটাও বাদ। এরপরে বি এবং সি নাম্বার নিয়ে ঘাটবা। বি নাম্বারে গিয়ে দেখবা হচ্ছে ওয়ার ইউ কল্ড এ লায়ার, বাই হুম, যেহেতু ইউ আছে, ওয়াজ ইউ হয়, ইউ এর সাথে কোনো সময় ওয়াজ হয় ভাই, সবসময় কি হয়? ওয়ার হয়। তার মানে বি নাম্বারটা রাইট অ্যান্সার। সবাই কোনটা করছে একটু দেখি তো। বি নাম্বার, 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 থ্যাংক ইউ। বি নাম্বার। মায়া বলছে বি, ইশরাত মারিয়া বলছে বি, নুসরাত জাহান শিফা বলছে বি, শামসুন নাহার বলছে বি, তারপর হচ্ছে সুহাসিনী আয়াত বলছে বি, অজুফা আক্তার উর্মি বলছে বি, ইশরাত জাহান জুই বলছে হচ্ছে বাইহুম। ঠিক আছে, বাইহুম বুঝি নাই ভাই। আচ্ছা কোনটা বোঝো নাই ভাই, একটুখানি বোঝাই বলবা। সাত বোঝো নাই মায়া, সাত বোঝো নাই? আরে
ও 7 বোঝো নাই, 7টা হচ্ছে একটু মুখস্থ করে রাখবা, ঠিক আছে? এই যে ডাই, এটা হচ্ছে এমন একটা ভার্ব, এটা হচ্ছে ওই যে তোমার টেন্স অনুযায়ী যে তুমি অক্সিলারি ভার্ব আনবা, সেই অক্সিলারি ভার্ব হচ্ছে আনতে হয় না, যার কারণে এটা হচ্ছে ডিরেক্ট মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? ফেভার কস্ট হিম টু ডাই, হি ডাইড অফ ফেভার, ফেভার কস্ট হিম টু ডাই। এখানে যে তুমি বলবা যে এখানে হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব কই, এই বাক্যে অক্সিলারি ভার্বের কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে? এটা রুলস ফলো করবে না। এইটা এই যে ডাই যে হচ্ছে ভার্বটা, এটা হচ্ছে পাস্ট, যখনই হচ্ছে তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা, ও রুলস ফলো করবে না। আচ্ছা 9 নাম্বারটা দেখো, দ্য ম্যান ইজ ক্লাইম্বিং দ্য ক্লিফ, এইটাকে হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দাও। কি কিছু কি মনে পড়ে তোমাদের যে আগে যে আমরা ফার্স্টে কয়েকটা পড়াইছিলাম, তোমাদেরকে রুলস পড়াইছিলাম, তার মধ্যে কি বলা ছিল? অ্যাক্টিভের সেন্টেন্সটা যদি আমার কি হয়, কন্টিনিউয়াস টেন্সে হয়। কন্টিনিউয়াস কেমনে বুঝবো? ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি মানে হচ্ছে এটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস যদি থাকে অ্যাক্টিভে, পেসিভে আমার মাস্ট বি একটা বিং শব্দ লাগবে। কি লাগবে? বিং শব্দ লাগবে। তার মানে দেখো, এই বাক্যটার মধ্যে বিং আছে, এই বাক্যটার মধ্যে বিং আছে, এই দুইটার মধ্যে বিং আছে, বাদ বাকি দুইটা হচ্ছে বিং নাই। তার মানে এটার মধ্যে যেহেতু বিং নাই, এটাও কাটা, এটার মধ্যে যেহেতু বিং নাই, তার মানে এটাও কাটা। এই দুইটা অপশন এমনিতে অটো বাদ পড়ে যাবে। থাকবে কোনটা? বি এবং সি। এই বি এবং সির মধ্যে তোমরা ঘাটাঘাটি করবা যে এই দুইটার মধ্যে কোনটা হয়। দেখো, যখনই তোমার রুলস মনে থাকবে, তখন তোমার ইংরেজির অ্যান্সারগুলো অটো বের হয়ে যাবে। তুমি জানো যে অ্যাক্টিভে যদি আমার কন্টিনিউয়াস সেন্টেন্স দেয়, তার মানে এখান থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমার মাস্ট বি একটা বিং শব্দ থাকতে হবে সেন্টেন্সের মধ্যে। বিং নাই মানে কাটা, বিং নাই মানে কাটা, এ আর ডি আগেই বাদ, এরপর বি সি নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করবা। এখানে দেখো, তোমারে কখনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে বলবে না যে টেন্সের পরিবর্তন করো, তোমাকে জাস্ট বলবে টেন্সটাকে কি করো, টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসো যদি না থাকে। কিন্তু যদি দেয়া থাকে, এটারে পরিবর্তন করতে তোমারে বলে নাই। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আনতে হবে যদি না থাকে, কিন্তু দেয়া থাকলে সেটার কোনো পরিবর্তন হবে না, সেটা মাস্ট বি ঠিক থাকবে। এখানে ইজ ঠিক আছে, আর এই ব্যক্তি হ্যাজ নিয়ে আসছে, তোমাকে তো কেউ ফাইজলামি করে হ্যাজ আনতে বলে নাই। যেহেতু দেয়া আছে, যেটা দেয়া আছে ওটাই থাকবে। তার মানে সি নাম্বারটাও হচ্ছে কাটা, বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। অ্যান্সার তোমার যদি রুল জানা থাকে, অটো অ্যান্সারই তোমার হাত দিয়ে ডাকবে যে আমি হচ্ছে এখানে আছি। সবাই হচ্ছে বি বলছো, বি বলছো, বি বলছো, থ্যাংক ইউ। মায়া শুধু সি বলছো, মায়া শুধু সি বলছো, কিন্তু মায়া এখানে তো ইজ দেয়া আছে, এখানে তো তোমার হ্যাজ করার কোনো দরকার নাই, তোমাকে এক্সট্রা কোনো আনতে বলে নাই। থাকলে আনতে বলে নাই, না থাকলে টেন্স অনুযায়ী চিন্তা করে একটা আনতে বলা হয়েছে, আর কিচ্ছু না। ওকে, এই রুলসগুলো তোমাদেরকে অনেকবার পড়ানো হয়েছে। পরেরটা দেখো, হি নিডস মাস মানি। আচ্ছা, এটা হচ্ছে কোন প্রকারের অ্যাডজেক্টিভ বলছে? আমরা অ্যাডজেক্টিভের 4টা প্রকার পড়ছি না? অ্যাডজেক্টিভ হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে কোয়ালিটি অ্যাডজেক্টিভ। এখন হি নিডস মাস মানি, এই মাস শব্দটা কোন প্রকারের অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে? তোমরা কি অ্যাডজেক্টিভের 4টা প্রকার জানো? যদি না জানো, এই প্রশ্নটার মধ্যে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভের 4টা প্রকার শিখব। অ্যাডজেক্টিভের 4টা প্রকার আছে, অ্যাডজেক্টিভের 4টা প্রকার আছে। একটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের মাথা ব্যথাই হচ্ছে নাউনকে নিয়ে। ও নাউনের সংখ্যা বোঝাবে, না হলে হচ্ছে নাউনের অবস্থা বোঝাবে, না হলে হচ্ছে নাউনের পরিমাপ বোঝাবে, না হলে নাউনের হচ্ছে দোষগুণ বোঝাবে। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে নিয়ে, নাউন এবং প্রোনাউনকে নিয়ে। যেসব অ্যাডজেক্টিভ বাক্যে মানে হচ্ছে তোমার এই বাক্যটা হচ্ছে এরকম, দিস বয় ইজ অনেস্ট, দিস, এটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসছে, নার্সিং পরীক্ষায়, দিস বয় ইজ অনেস্ট, দিস বয় ইজ অনেস্ট। এই বাক্যে দিস শব্দটা কোন প্রকারের অ্যাডজেক্টিভ? এখন কথা হচ্ছে এই যে দিস,
তারপর হচ্ছে দ্যাট, দিস, দোজ, এগুলো মূলত জন্মগত একটা প্রোনাউন। এগুলো জন্মগত কি একটা প্রোনাউন, কিন্তু বাক্যে ওরে এমন একটা জায়গায় বসানো হয়েছে, এখনো বলতেছে দিস বয়, এই বালক, আর এটা হচ্ছে নাউন। নাউন সম্পর্কে যদি কেউ এক্সট্রা তথ্য দেয় সেটা হয় অ্যাডজেক্টিভ। আবার খেয়াল করো, এই দিস, দ্যাট, দোজ, এগুলো জন্মগত আসলে একটা প্রোনাউন, এগুলো আসলে মূলত প্রোনাউন, কিন্তু বাক্যে এই প্রোনাউনটাকে এমন একটা জায়গায় বসানো হয়েছে যখন ও অ্যাডজেক্টিভের কাজ করে। আর যদি কোনো প্রোনাউন বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে সেটাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তার মানে এই দিস শব্দটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এটা আপনাদের পরীক্ষায় আসছে। এরপর হচ্ছে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ মানে কি? আমরা সব নাউনের তো সংখ্যা প্রকাশ করতে পারবো না, পারবো? যেসব নাউনের সংখ্যা প্রকাশ করা যায়, ধরো এখানে বলা হলো 50 স্টুডেন্ট, 50 স্টুডেন্ট আর প্রেজেন্ট। এই যে 50 স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে নাউন, 50 মানে হচ্ছে সংখ্যা বোঝাচ্ছে, যে কতজন, নাউনের সংখ্যা বোঝাচ্ছে। নাউনের সংখ্যা যদি প্রকাশ করে সেটাকে বলা হয় নিউমেরাল অ্যাডজেক্টিভ। তার মানে এই 50টা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। সব নাউনের তো সংখ্যা প্রকাশ করা যায় না, যায়? আপনি ওয়াটারের হচ্ছে সংখ্যা প্রকাশ করতে পারবেন? পারবেন না। তার মানে সেক্ষেত্রে লেখা লাগে সাম ওয়াটার, সাম ওয়াটার। এখন দেখেন, ওয়াটারটা হচ্ছে নাউন, এই সামটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে বসে কি অ্যাডজেক্টিভ, কিন্তু এটা কোন প্রকারের অ্যাডজেক্টিভ? নাউনের যদি পরিমাপ বুঝায় সেটা হয় কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ। সেটা হয় কি অ্যাডজেক্টিভ? কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ। লাস্টে থাকে কোয়ালিটি অ্যাডজেক্টিভ। কোয়ালিটি বলতেই আমরা বুঝি ভালো অথবা মন্দ। যেমন যদি বলা হয় হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। ওকে, বয় হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ, এটা দিয়ে কি বোঝাচ্ছে? নাউনের, নাউনের ভালো মন্দ বোঝাচ্ছে, দোষ গুণ বোঝাচ্ছে। তার মানে এটাকে বলা হয় কোয়ালিটি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ 4 প্রকার, যে 4 প্রকার থেকে বারবার ঘুরাই ফিরাই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, বারবার আসে। তার মানে আপনি মনে রাখবেন, যদি কোনো প্রোনাউন বাক্যে নাউনের কাজ করে, যদি কোনো প্রোনাউন বাক্যে নাউনের কাজ করে সেটাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যেসব অ্যাডজেক্টিভ নাউনের সংখ্যা প্রকাশ করে, যেসব অ্যাডজেক্টিভ নাউনের সংখ্যা প্রকাশ করে সেটাকে বলা হয় নিউমেরাল অ্যাডজেক্টিভ। সংখ্যা প্রকাশ না করে যদি পরিমাপ প্রকাশ করে, পরিমাপ, সেটাকে বলা হয় কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ। আর যদি নাউনের ভালো মন্দ প্রকাশ করে তাহলে সেটাকে বলা হয় কোয়ালিটি অ্যাডজেক্টিভ। এগুলো থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে এবং আবার আসবে, মনে রাখেন। এগুলো প্রকারগুলা দিয়ে দিব না আপনাদেরকে, এই যে ক্লাসের পিডিএফ। ইউ ক্যান টেল মি হোয়েন, একটু দ্রুত বলেন তো অ্যান্সার কোনটা হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এ যাবৎ মনে হয় 5 থেকে 7 বার শুধু নার্সিং এডমিশন পরীক্ষায় এই প্রশ্নগুলো রিপিট হয়েছে। অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন। দ্রুত 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 দ্রুত। ইলহাম ফয়সাল, এটা মস্করা করতে করতে ভয়েস চেঞ্জ থেকে বলে। আচ্ছা, দিয়া ভালো হবে। আচ্ছা হ্যাঁ, অ্যাডজেক্টিভের হচ্ছে যেদিন হচ্ছে ক্লাস থাকবে সেদিন হচ্ছে বলে দিব এটা। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আল্লাহর বান্দা। ওকে, দ্রুত বলো। ক্যান ইউ টেল মি হোয়েন? দেখো, এই হোয়েন যেগুলো আছে, এই যে হোয়েন, তারপরে হচ্ছে কি থাকতে পারে, WHAT, হোয়াট থাকতে পারে, WHERE, হোয়ার থাকতে পারে, হুম থাকতে পারে। এগুলো মূলত হচ্ছে WH কোশ্চেন। এগুলো কি হয়? এগুলোকে বলা হয় WH কোশ্চেন। এই WH কোশ্চেন মূলত বাক্যের শুরুতে বসে। কোথায় বসে? শুরুতে বসে। কিন্তু কখনো যদি দেখো যে এই WH কোশ্চেনগুলো হোয়াট, হোয়ার, হুম, হোয়েন, এগুলো বাক্যের শুরুতে না বসে এগুলো বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে। কোথায় ব্যবহৃত হয়েছে? বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে। তখন এগুলোর নামটাও পরিবর্তন হয়ে যাবে, কারণ WH কোশ্চেন বাক্যের শুরুতে বসে। কিন্তু এইগুলো যখন বাক্যের মধ্যে আসবে
তখন এগুলোকে বলা হবে রিলেটিভ প্রোনাউন। এগুলোকে বলা হবে কি? রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এগুলো যখন বাক্যের মধ্যে আসবে এবং রিলেটিভ প্রোনাউনের কাজ করবে, তার মানে তুমি এতটুকু শিওর এটার পরে স্ট্রাকচার কি হবে? এটার পরে স্ট্রাকচার হবে আগে সাবজেক্ট পরে ভার্ব। ডব্লিউএস কোশ্চেন যদি বাক্যের শুরুতে থাকে, এর পরে স্ট্রাকচার থাকে, ডব্লিউএস কোশ্চেনের পরেই আগে ভার্ব থাকে পরে সাবজেক্ট থাকে, কিন্তু এগুলো যদি বাক্যের মধ্যে চলে আসে তখন এগুলোকে আর হচ্ছে ডব্লিউএস কোশ্চেন বলা যাবে না, রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে। তখন এগুলোর স্ট্রাকচারটা হবে আগে সাবজেক্ট পরে ভার্ব। তার মানে আগে সাবজেক্ট পরে ভার্ব নাই, আগে ভার্ব নিয়ে আসছে কিন্তু আমি জানি আগে তো সাবজেক্ট হবে। এখানেও আগে ভার্ব নিয়ে আসছে কিন্তু আমি তো জানি আগে সাবজেক্ট হবে। এখানেও আগে ভার্ব নিয়ে আসছে, উইল একটা অক্সিলারি ভার্ব, কিন্তু আগে তো সাবজেক্ট আনতে হবে। দ্য ট্রেন লিভস, আগে সাবজেক্ট পরে হচ্ছে ভার্ব আনছে। স্ট্রাকচার ঠিক আছে, তার নাম্বারে বি নাম্বারটা রাইট অ্যান্সার। দেখেন তো ঠিক আছে কিনা, পারছি এটা বি নাম্বারটা রাইট আনসার। বি নাম্বার রাইট আনসার। সি নাম্বার কেন বলেন? সুমাইয়া একটা সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। বি নাম্বারটা রাইট আনসার, ঠিক আছে, মনে থাকবে। সুহাসিনী আয়াত বি বলছে, 11তে বি বলছে। বি নাম্বারটা রাইট আনসার হবে। সবাই আবার দেখো, বি নাম্বারটা রাইট আনসার হবে। এগুলো ভুল করা যাবে না ভাই। এই প্রশ্নগুলো বারবার পরীক্ষা আসে। তুমি দেখবা এরকম একটা সেন্টেন্স দিয়ে হচ্ছে শূন্যস্থান দিচ্ছে, তুমি দেখবা কি শূন্যস্থানের আগের যে ওয়ার্ডটা আছে এটা ওয়েন থাকতে পারে, ওয়্যার থাকতে পারে, এটা হচ্ছে ওয়ার্ড থাকতে পারে, মানে ডব্লিউএস কোশ্চেনের যে কোনো একটা প্রশ্ন এখানে আছে, এরপরে তোমাকে শূন্যস্থান দিছে। এটার নাম রিলেটিভ প্রোনাউন এখন, যেহেতু বাক্যের মধ্যে আসছে এটা। আর এটার পরে অলওয়েজ স্ট্রাকচার হবে আগে সাবজেক্ট পরে ভার্ব। যদি আগে ভার্ব আনে তাহলে হবে না, আগে ভার্ব আনলে হবে না, আগে সাবজেক্ট আনতে হবে পরে ভার্ব নিতে হবে। মনে থাকবে? পরবর্তী প্রশ্নটা দেখি। দ্য পেসিভ ফ্রম অফ আই নো হিম এর হচ্ছে অ্যাক্টিভ থেকে পেসিভ করে দাও, একটু দ্রুত করবা। আই নো হিম এর অ্যাক্টিভ থেকে একটু পেসিভটা দ্রুত করবা। মায়া বলছে হচ্ছে বি হবে, নুসরাত জাহান বলছে রিলেটিভ প্রোনাউনে আচ্ছা প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব। ওকে, সুহাসিনী আয়াত বলছে বি হবে, মায়া বলছে বি হবে। আচ্ছা, এটা কি হবে? 12তে কি হবে একটু বলো তো। দ্য পেসিভ ফর্ম অফ আই নো হিম। আমরা কি মনে আছে যে একটা রুলস পড়ে আসছিলাম, নো এর পরে নো যুক্ত সেন্টেন্সকে যদি অ্যাক্টিভ থেকে পেসিভ করতে হয় তাহলে নো এর পরে পেসিভে আমরা প্রিপোজিশন বাই না বসাইয়া টু বসাবো। বাই না বসাই কি বসাবো? টু বসাবো। দেখেন তো নো এর পরে কি করছে, এখানেও টু আছে, এখানেও টু আছে, এখানেও টু আছে, এখানেও টু আছে। তার মানে চারটা অপশনই ওই দৃষ্টিতে রাইট। আই নো হিম, বাক্যটা তো আছে প্রেজেন্ট টেন্সে, এমন না তো নোন করছে, এমন না যে নোন করে এটাকে পাস্ট করছে, তা না। এই বাক্যটা আছে প্রেজেন্ট টেন্সে, এটা আছে প্রেজেন্ট টেন্সে। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তার মানে আমি অক্সিলারি ভার্ব হিসেবে নিতে পারবো কি এম অথবা ইজ অথবা আর। হির সাথে তো এম যায় না, হি এম তো হয় না, হি আর হয় না, তার মানে ইজ হয়, ইজ নিতে হবে, কিন্তু নিচে ওয়াজ। কেন ভাই? তুমি আমারে অ্যাক্টিভ দেবা প্রেজেন্ট টেন্সের আর অপশনে গিয়ে হচ্ছে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব ব্যবহার করবা, সেটা কি রাইট অ্যান্সার হইতে পারে? এটা তো দেখার সাথে সাথে এ নাম্বার এমনি কাটা, এখানেও তো সি নাম্বার এমনি কাটা। কেন আপনি পাস্ট নেবেন কেন? প্রশ্ন তো দিয়েছেন প্রেজেন্টের, আর এখানে তো আপনি হচ্ছে অক্সিলারি ভার্ব ব্যবহারই করেন না। এটা তো মারাত্মক ধরনের ভুল। তার মানে এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। ভুলগুলো যখন অটোমেটিক তুমি বের করতে পারবা, সঠিকটা অটোমেটিক তোমার জন্য দাঁড়াই থাকবে, ওয়েট করতে থাকবে। বি নাম্বারটা রাইট আনসার। পারছেন এটা? সবাই পারছি। বি 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 সবাই বলছো বি। এটাই কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকার কথা না। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। হিজ বিহেভিয়ার অর ই ডাজ, হিজ বিহেভিয়ার অর ই ডাজ, খেয়াল করবা কোনটা কোনটা। বিহেভিয়ার ওয়ারিড, ওয়ারি বলে না, ওয়ারিড বলছে, তার মানে এটা আছে পাস্ট টেন্সে, এটা আছে পাস্ট টেন্সে।
এখন পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে কি অ্যাম ইজ আর নেওয়া যায় না, পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব অথবা ওয়ার নিতে হবে। এখন আস আছে আমাদের হচ্ছে কি অবজেক্ট, এইটাকে হচ্ছে করতে হবে সাবজেক্ট, এটা সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, এর সাথে হচ্ছে ওয়াজ যায় না, এর সাথে নিতে হয় ওয়ার। এখন তুমি খেয়াল করবা এর পরে নিচ্ছে আর, কেন ভাই আমার বাক্য দিয়েছেন আপনি পাস্টের বাক্যে কি হচ্ছে আর অক্সিলারি ভার্ব নেওয়া যায়? ওরা তোমার সাথে একটা মশকরা করতেছে না, এটা বুঝতে পেরে এই নাম্বারটা আগেই কেটে দিবা। কারণ আমাকে প্রশ্ন দিচ্ছেন আপনি পাস্ট টেন্সের, আপনি অক্সিলারি নিচ্ছেন হচ্ছে প্রেজেন্টের। আমরা অতটাও দুর্বল স্টুডেন্ট না ইংরেজির। ওকে, এরপর হচ্ছে নিচে উই হ্যাভ। প্রেজেন্টের কিসের জন্য আমরা উই হ্যাভ বিন নিতে যাব? কোনো দরকার আছে না, এখানে উই ওয়ার আছে, এখানে উই ওয়ার আছে, ঠিক আছে। এরপরে বিষয়টা হচ্ছে ওয়ার ইট। এখন খেয়াল করবেন ওয়ার ইটের পরে কখনো প্রিপোজিশন বাই হয় না, ওয়ার ইটের পরে প্রিপোজিশন বাই হয় না, এটা একটু মনে রাখেন। এটা মনে হয় আপনাদের আগের রুলসের মধ্যেও আমি পড়াই নাই, কিন্তু এটা আপনি মনে রাখবেন ওয়ার ইটের পরে, ওয়ারের পরে কখনোই প্রিপোজিশন বাই হয় না, অ্যাবাউট হয়। কি হয়? অ্যাবাউট হয়। এই জিনিসটা একটু হচ্ছে নোট করে রাখবেন। ওয়ারিডের পরে প্রিপোজিশন বাই হয় না, অ্যাবাউট হয়, অ্যাবাউট হয়, অ্যাবাউট হয়। অথবা এই রুলসটা যদি আপনার জানা থাকে তাহলে বাইগুলো সবগুলো কেটে আপনি হচ্ছে শুরুতেই এটারই আনসার করে দিতে পারবেন। সি নাম্বার রাইট আনসার, সি নাম্বার। সবাই একটু সি বলে দিও, সবাই একটু সি বলে দিও, ঠিক আছে? ওকে, পরেরটা দেখো, হোয়াট ইজ দ্য পেসিভ ভয়েস অফ হু ডিড দিস? হু ডিড দিস, এটার হচ্ছে পেসিভ ফর্ম কি হবে? একটু দ্রুত বলো তো তোমরা। 14 নাম্বারটা, 14 নাম্বারটা একটু দ্রুত বলবা। 14 প্রিপোজিশন হয় না, অ্যাবাউট হয়। আচ্ছা আচ্ছা, প্রিপোজিশন বাই হয় না, অ্যাবাউট হয়। 14 নাম্বারটা একটু বলো, 14টা একটু দ্রুত। 14 নাম্বারটা কি বলছে? হু ডিড দিস, এটা কি পাস্টে নাকি প্রেজেন্টে? অবশ্যই যেহেতু ডিড বলছে তার মানে এটা হচ্ছে পাস্টে আছে। পাস্টে যদি থাকে তাহলে কি নিতে পারবা? আর বাক্য শুরু হয়েছে কি দিয়া? হু দিয়া। হু দিয়ে বাক্য শুরু হইলে আমার পেসিভ শুরু করতে হবে বাই হুম দিয়া। হু দিয়ে বাক্য শুরু হইলে পেসিভ শুরু করতে হবে বাই হুম দিয়া। বাই হুম নাই মানে কাটা, বাই হুম নাই মানে কাটা। এই দুইটা অপশনই বাই হুম দিয়ে শুরু করছি, কিন্তু কথা হচ্ছে আমার উই যে সেন্টেন্সটা দিছে ওটা দিছে পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে দিলে নিতে হবে অজ অথবা ওয়ার। তাহলে ওয়াজ নিলাম, আর এখানে তো ওয়াজ ওয়ার কিছু নাই, তার মানে এটা এমনিতেই কাটা। সি নাম্বারটা রাইট অ্যান্সার। এটা দেখার সাথে সাথে আপনার অ্যান্সার বের হয়ে যাওয়ার কথা। সবাই 14তে সি বলছে, 14তে সি বলছে। 14 অ্যান্সারটা একটু দ্রুত করেন, 14 অ্যান্সারটা হচ্ছে দ্রুত করেন। 14 অ্যান্সার করেছেন? ওকে ফাইন। পরবর্তী প্রশ্নটা দেখি। 14তে সি বলছে, সি বলছে, সি মায়া আছে, সুহাসিনী আয়াত, ফারিহা, ইশরাত জাহান, জুই বলছে। ওকে ফাইন। পরবর্তী প্রশ্নটা দেখি। লেট দ্য বুক বি রিড বাই ইউ, এটা একটিভ ফর্মে যাইতে বলছে, এটা আছে পেসিভ করা আছে। আপনাকে যে সেন্টেন্সটা দিছে এটা হচ্ছে পেসিভ, আপনাকে করতে বলছে এটার একটিভ। এখন দেখেন, আপনি দেখেন লেট দিয়ে বাক্য শুরু হয়েছে, লেট লেট দিয়ে যেহেতু বাক্য শুরু হয়েছে পেসিভ, তার মানে আমার অ্যাক্টিভে যে সেন্টেন্সটা ছিল এইটা শুরু হয়েছিল ভার্ব দিয়ে। এতটুকু মাথায় আসে না? কারণ যদি কোনো বাক্য পেসিভ লেট মানে হচ্ছে অ্যাক্টিভ শুরু হয় ভার্ব দিয়া, অ্যাক্টিভ যদি শুরু হয় ভার্ব দিয়া, পেসিভ শুরু করতাম লেট দিয়া। এখন পেসিভ যেহেতু লেট দিয়ে শুরু করা আছে, তার মানে এতটুকু শিওর যে আমার অ্যাক্টিভে ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়েছে। অ্যাক্টিভে ভার্ব দিয়ে বাক্য শুরু হয় নাই মানে কাটা। লেট থাকলে লেটের তো থাকার কোনো কথাই না, এটাও না। এই যে দেখেন এ নাম্বার অপশন, রিড দ্য বুক, রিড ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, এ নাম্বারটা রাইট আনসার। এ নাম্বারটা কি রাইট আনসার। আপনি যখনই দেখবেন পেসিভ শুরু হয়েছে লেট দিয়ে আর এই বাক্যটাকে আপনাকে অ্যাক্টিভ করতে বলছে, আপনি শিওর যে এইটার অ্যাক্টিভ ফর্মটা শুরু হয়েছিল মূলত ভার্ব দিয়া।
এ নাম্বার অপশনটা শুরু হয়েছে ভার্ব দিয়া, রিড মানে পড়ো, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এক্সামে শুধু চান্স এখন সবই পারি, এক্সামে শুধু চান্স হয় না। এখন সবই পারেন, বারবার হচ্ছে প্র্যাকটিস করবেন, অনেক প্রশ্নগুলো দিয়ে প্র্যাকটিস করবেন, এমনি পারবেন। হু ইজ দ্য ক্রিয়েটিং দ্য ম্যাথ? আচ্ছা পারেন যেহেতু এটা করে দেন, যারা যারা পারেন এটা করে দেন, দ্রুত করে দেন। 16 কি হবে একটু দ্রুত বলেন তো, 16 কি হবে? যেহেতু পারেন এটা করে দেন, পারলে তাহলে এটা করেন। পারছেন? দেখি তো, চান্স হয়ে যাবে ইনশাল্লাহ, পড়ার মতো পড়তে হবে শুধু। হু ইজ ক্রিয়েটিং দ্য ম্যাথ? হু দিয়া যদি একটিভ শুরু হয়, পেসিভ শুরু হবে বাই হুম দিয়া, বাই হুম দিয়া, বাই হুম দিয়া, বাই হুম দিয়া, এইটা কাটা, বাদ বাকি তিনটা আপাতত রাইট আছে। এরপরে দেখবেন যেহেতু ক্রিয়েটিং বলছে, টিং কোন শব্দের শেষে যদি আইএনজি থাকে তার মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস সেন্টেন্সকে যদি আমার একটিভ থেকে পেসিভ করতে হয় তাহলে বাক্যের মধ্যে একটা বিং শব্দ থাকতে হবে। দেখেন তো বিং শব্দ কি আছে? বিং কি আছে? বিং নাই। বিং নাই মানে কাটা, বিং আছে, এখানেও বিং আছে। বিষয়টা হচ্ছে এই বাক্যটার মধ্যে বাই হুমের পরে আমার হচ্ছে সাবজেক্ট নাইনে ও ডিরেক্ট হচ্ছে ভার্ব আনছে, স্ট্রাকচারগত হচ্ছে একটু সমস্যা আছে। বাই হুম ইজ দিস ম্যাচ বিং না, বাই হুম দিস ম্যাচ ইজ বিং ক্রিয়েটেড। এই বাক্যটা স্ট্রাকচার জনিত ভুল আছে, এমনিতে গ্রামাটিক্যাল ঠিকই রাখছিল, বিংও আছে আবার ইজও আছে, কিন্তু ইজের আর বিং এর মধ্যে আবার হচ্ছে 2 মাইল ফাঁকা দিয়ে দিল, ঠিক আছে, যার কারণে স্ট্রাকচার জনিত ভুল আছে। সি নাম্বারটা রাইট অ্যান্সার। 16 তো সি হবে, সি 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 সি। বাই হুম দিস ম্যাচ ইজ বিং ক্রিয়েটেড, বাই হুম ইজ দিস ম্যাচ বিং ক্রিয়েটেড। এই ইজ গেল কই আর বিং গেল কই, দেখছো? এমনিতে ঠিক আছে, ডি নাম্বারের সব কিছুই ঠিক ছিল, বাস স্ট্রাকচার জনিত কারণে সি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। সি নাম্বারটা রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে, পরবর্তীটা দেখি। হোয়াট ইজ দ্য পেসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স? কি লেখছে? সেন্টেন্সটা কই? সেন্টেন্সই তো দেখতে পাচ্ছি না। পেনিক সাইজড দ্য রাইটার। আচ্ছা, পেনিক সাইজড দ্য রাইটার, এখানে বিষয়টা হচ্ছে আমরা সবাই জানি, একটা রুলস আমরা পড়ে আসছিলাম, দেখো তো রুলসটা মনে পড়ে কিনা। প্লিজড, সাইজড, স্যাটিসফাইড, এরপরে প্রিপোজিশন কি হয় সেটা দেখলেই আনসারটা বের হয়ে যায়। আমরা সবাই জানি সাইজড, প্লিজড, তারপর হচ্ছে স্যাটিসফাইড, এরপরে কখনোই প্রিপোজিশন বাই হয় না, কি হয়? উইথ হয়। উইথ আছে কোন জায়গায়? স্যাটিসফাইড বাই, আমরা জানি বাই হয় না, আমরা জানি ফরও হয় না, সাইজটির সাথে উইথ হয়, রাইট, এখানে উইথটা রাখছে, তার মানে এটা রাইট অ্যান্সার সি নাম্বারটা। আর স্যাটিসফাইডের পরে অফও হয় না, শুধুমাত্র রুলস মনে রাখবা, সাইজড, প্লিজ, স্যাটিসফাইড, এরপরে প্রিপোজিশন কোনো কিচ্ছু না, উইথ হবে, আর অ্যান্সার অটো বের হয়ে যাবে। পারসু দিতে এই যে আল্লাহর বান্দা লিখে দিয়েছে প্লিজ, সাইজ, স্যাটিসফাইড, এরপরে হচ্ছে উইথ হয়, এরপরে প্রিপোজিশন কি হয়? উইথ হয়। আচ্ছা, আশা করি যদি এইগুলো হচ্ছে তোমরা মনে রাখতে পারো, এগুলো যদি তোমরা মনে রাখতে পারো তার মানে হচ্ছে প্রিপোজিশন তোমাদের কাছে হচ্ছে খুবই সহজ মনে হবে, এবং তোমরা এটা দেখার সাথে সাথে অ্যান্সারগুলো বের করে ফেলতে পারবা, ভুল হওয়ার কথা না। তো কারা কারা হচ্ছে ক্লাসটা বুঝতে পারছো, মোটামুটি হলেও হচ্ছে বুঝতে পারছো, সেটা অবশ্যই ভাইয়াকে জানাবা যে জি ভাইয়া বুঝতে পারছি, কোনো সমস্যা হয় নাই। আর যদি হচ্ছে কোনো সমস্যা থাকে কোনো রুলসে, সে জিনিসটাও আমারে বলবা যে ভাইয়া আমার এই জায়গায় হচ্ছে সমস্যা আছে, এটা নিয়ে একটু সমস্যা আছে, সেটাও আমাকে বলতে পারো, আমি হচ্ছে সমাধান দেওয়ার ট্রাই করব। অথবা ইংরেজিতে যদি কারো কোনো গ্রামাটিক্যাল প্রবলেম থাকে সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার জানাই রাখবা যে ভাইয়া এটা সমস্যা, এটা ব্যাখ্যা সহকারে সমাধান দেওয়ার চেষ্টা করব যাতে করে তুমি বুঝতে পারো। আর বুঝতে পারছো কি না ভয়েসটা, আর ভয়েস থেকে যদি পরীক্ষার প্রশ্ন আসে তাহলে পারবা কি না, ইংরেজি ক্লাস সচরাচর নেই না, মাঝে মাঝে হচ্ছে নেই,
মানে হচ্ছে বুঝাইতে পারি কিনা, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আসলে তোমরা বুঝতে পারো কিনা, যদি তোমরা বুঝতে পারো তাহলে হচ্ছে ক্লাস নিয়ে সার্থক, কারণ সব কিছুই তোমাদের উপরে। যদি এখানে হচ্ছে সারাদিন বক বক করে হচ্ছে রুল শিখাই, গিয়ে যদি হচ্ছে না দিতে পারো বা যদি নাই বুঝতে পারো, তাহলে তো হচ্ছে এই সময়টা নষ্ট করার কোনো মানেই হয় না, তাই না? তাহলে হচ্ছে ক্লাস কি তোমরা বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ঠিক আছে। নুসরাত জাহান শিফা বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দা বলছে ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, তোমরা পারলেই আসলে হয়ে যাবে। আজকের মতো তোমাদের কাছ থেকে হচ্ছে বিদায় নিব। নো মোর টুডে, গিভ মাই সালাম টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ ফর অল। আসসালামু আলাইকুম।